দয়া করে আমার গায়ে হাত দিবেন না। কি বলছো তুমি? আমি তোমার স্বামী। আজ আমাদের বাসরাত, তাহলে এত কড়া আচরণ? আপনি আমার স্বামী হলেও আমি আপনাকে স্বামী বলে মানি না। তাহলে এই বিয়েটা না করে দিতে পারতে। এত কিছু আপনাকে ব্যাখ্যা করতে পারবো না। তবে একটা কথা স্পষ্ট করে দিচ্ছি, আপনি যদি জোর করে শারীরিক সম্পর্ক করতে চান তাহলে সেটা হবে ধর্ষণ, আর আমি তা সহ্য করব না। এমন কিছু হলে আমি সুইসাইড করব। তোমার কাছে আমি কি অপরাধ করেছি? এমন আচরণ কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার করা অপরাধ আপনার বিবেককে জিজ্ঞেস করুন। আমি সেই শাস্তি দিতে এসেছি। এই সংসারে থাকবো আপনার স্ত্রী হিসেবে, কিন্তু আপনি কখনো আমাকে স্পর্শ করতে পারবেন না। এটাই আপনার শাস্তি। তুমি তুমি কি আমাকে চেনো আগে থেকেই? নুসরাত এবার ধীরে ঘোমটা তোলে। চেহারাটা যেন এক আত্মপ্রকাশ। আমার চেনা চেনা মনে হয়, আবার কেমন যেন মনেও পড়ে না। তুমি এত সুন্দর, কিন্তু আমি তো তোমাকে বিয়ের আগে দেখিনি। নুসরাত একটুখানি ঠোঁট বাঁকিয়ে বলে, আপনার জন্য তো সৌন্দর্য কখনো গুরুত্বপূর্ণ ছিল না। আপনি তো নারী বিদ্বেষী। ভালোবাসা বলতে বুঝতেন শুধুই নিজের ইচ্ছা। আপনি তো বলতেন নারীরা সবাই এক, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়, তাই না? তাই তো সিদ্ধান্ত নিয়েছিলেন কোনোদিন বিয়ে করবেন না। তাহলে আজ বিয়ে কেন করলেন? আমি কিছু মনে করতে গিয়েও থেমে যাই। তারপর মাথা নিচু করে বললাম, মা চেয়েছিল, তাই আমি রাজি হয়েছিলাম। আর তোমাকে আগে দেখিনি বলেই। নুসরাত এবার একটু তাচ্ছিল্যে হেসে বলল, হয়তো আমি তোমার চেনা নই, অথবা সময় হলে চিনে ফেলবে। আজকে শুধু এটুকুই বলবো, এই বাসর রাত থেকে তোমার সাজা শুরু হলো। সেই সাজা যেটা তুমি নিজেই কখনো বোঝোনি। নুসরাত ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। আমি চুপচাপ বসে থাকি, দরজার দিকে তাকিয়ে থাকি। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই মেয়ে? সে কি আসলে আমার জীবনের কোনো ছায়া, নাকি আমি সত্যি কোনো ভয়ঙ্কর ভুল করেছিলাম, যার ফল এখন ভোগ করছি? পেছন থেকে ধীরে ধীরে একটি কণ্ঠস্বর ভেসে আসে। সময় হলে মনে করিয়ে দেব। ঘরটা নিস্তব্ধ। একটা বাসর রাত, যা হয়ে উঠল অনিশ্চয়তার এক অন্ধকারের শুরু। নুসরাত তখন মনে মনে একটা কথাই ভাবছিল, আমাকে তুমি যে কষ্ট দিয়েছো আকাশ, তার চেয়ে হাজার গুণ কষ্ট তোমার বুকের মধ্যে আমি গেঁথে দিব। তোমাকে কষ্ট দিয়ে আমিও কষ্ট পাবো, কিন্তু তোমাকেও কষ্টগুলো উপলব্ধি করা দরকার। আমি বারান্দায় বসে থাকলাম। নুসরাতও ছিল খাটের ওপর, রুমের মধ্যে। কিন্তু সারা রাত একবারের জন্য নিজের দু চোখ এক করতে পারিনি। কারণ নুসরাতের বলা প্রতিটি কথা যেমন আমার বুকে আঘাত করেছিল, তার সে হাজার গুণ বেশি তীব্র আঘাত করেছিল নুসরাতের বুকের মধ্যে। রাত গভীর হয়েছে। চারপাশের সমস্ত নীরবতা থেমে গিয়ে যেন নীরবতা নিজের ঘরে চার দেয়ালের মধ্যে আশ্রয় নিয়েছে। দূরে কোথাও দু একটা কুকুরের ডাক, মাঝে মধ্যে রাস্তা দিয়ে ছুটে যাওয়া কোনো গাড়ির শব্দ, তারপর আবার সেই নিস্তবতা। বারান্দার এক কোণে চেয়ারে হেলান দিয়ে বসে আছি। চোখের সামনে অন্ধকার রাত, অথচ আমার মনের ভেতরে যেন একের পর এক প্রশ্নের ঝড়। নুসরাত আমাকে চিনল কিভাবে? 4 বছর ধরে যে অতীতকে আমি নিজের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় ভেবে মাটি চাপা দিয়ে রেখেছিলাম, আজ সেই অতীতই যেন দরজায় এসে দাঁড়িয়েছে। আমি চোখ বন্ধ করলাম, আর ঠিক তখনই স্মৃতির পর্দায় ভেসে উঠল 4 বছর আগে সেই দিনগুলো। 4 বছর আগে আমি তখন মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের শেষ সময়টা যেন জীবনের সবচেয়ে সুন্দর সময় হয়ে উঠেছিল। ক্লাস, বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্যাম্পাসে ঘোরাঘুরি, সব কিছু মিলে ব্যস্ত অথচ আনন্দময় জীবন। আমি খুব কখনো বেশি মেয়েদের সঙ্গে মিশতাম না। নিজের জগৎ নিয়ে থাকতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কিন্তু একদিন হঠাৎ করেই সেই স্বাভাবিক জীবনের ছন্দ বদলে গেল। বিশ্ববিদ্যালয়ের করিডোর দিয়ে হাঁটছিলাম আমি। হঠাৎ সামনে এসে দাঁড়ালো এক মেয়ে। চোখে চশমা, উজ্জ্বল শ্যামলা রং, মুখে মায়াবে হাসি। মেয়েটার চোখে ছিল এমন এক লাজুকতা যা আমাকে কয়েক মুহূর্তের জন্য থমকে দিয়েছিল। কোনো কথা না বলে মেয়েটি আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। তারপর মৃদু হেসে বলল, কাল পড়ে উত্তর দেবেন, আমি অপেক্ষা করব। আমি কিছু বলার আগে মেয়েটি দ্রুত চলে গেল। আমি কয়েক সেকেন্ড এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। তারপর হাতে থাকা চিঠিটার দিকে তাকালাম। মনে হলো হঠাৎ কোত্থেকে যেন আমার জীবনে একটা অচেনা অধ্যায় এসে হাজির হয়েছে। সেদিন বাড়ি ফিরে অনেকক্ষণ চিঠিটা হাতে নিয়ে বসে থাকার পর অবশেষে খাম খুললাম। ভিতরে লেখা, তুমি যদি রং হও আমি হলাম তুলি, মাঝে মাঝে মনের কাছে তোমার কথাই বলি। তুমি যদি নদী হও আমি তার ঢেউ হয়ে মাইল বয়ে দেখতে তোমায় করে টলমল। চিঠির প্রতিটি শব্দ যেন আমার অচেনা কোনো অনুভূতিকে স্পর্শ করলো। আমি বুঝতে পারলাম না কি উত্তর দেব। সারা রাত আমার মাথায় শুধু সেই মেয়েটির মুখ আর চিঠির কথাগুলোই ঘুরতে থাকলো। পরদিন সকালে আবার বিশ্ববিদ্যালয়ে গেলাম। বন্ধুরা আমাকে ঘিরে ধরলো। কি লিখেছে? চিঠির উত্তর দিয়েছিস? মেয়েটার নাম কি? আমি মুখে কিছু না বলে সব প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলাম।
ঠিক তখনই দূর থেকে সে মেয়েটা আবার এগিয়ে এলো। আগের দিনের মতোই মুখে মিষ্টি হাসি, হাতে আরেকটি চিঠি। আমার সামনে এসে চিঠিটা দিয়ে বলল, বাসায় গিয়ে পড়বেন, আর পারলে আমার জন্য একটা চিঠি লিখে রাখবেন। কথাটা বলেই চলে গেল। আমি অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বললাম, এই কেমন সুনামি রে বাবা, চিঠি দিল আবার চলেও গেল, আমাকে কিছু বলার সুযোগও দিল না। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে চিঠিটা খুললাম। চিঠি শুরুতেই লেখা, এই যে মিস্টার আকাশ, কেমন আছেন? আমি জানি আপনার নাম, আমি ইতি। আপনাকে আমার কাজিনের বিয়েতে প্রথম দেখেছিলাম। তারপর থেকেই আপনার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করি, কিন্তু আপনার সামনে এলেই আমার হৃৎপিণ্ড যেন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কথা বলার সাহস হারিয়ে ফেলি, তাই চিঠিতেই কথা বলবো, মুখোমুখি কথা বলার সাহস আমার নেই। সেই চিঠির পর থেকে শুরু হলো আমাদের চিঠি চালাচালি। একটা চিঠি থেকে আরেকটা চিঠি, একটা অনুভূতি থেকে আরেকটা অনুভূতি। কথা না বলে আমরা যেন একেবারে খুব কাছাকাছি চলে এলাম। দিন গড়াতে লাগলো। আমি প্রতিটা চিঠির অপেক্ষায় থাকতাম, এতে কি লিখবে, কিভাবে লিখবে, সেটাই হয়ে উঠলো আমার প্রতিদিনের সবচেয়ে বড় অপেক্ষা। এভাবেই কেটে গেল 3টি মাস। ততদিনে আমি নিজের অজান্তেই ইতির প্রতি গভীরভাবে দুর্বল হয়ে পড়েছি। একদিন ইতি যখন আবার চিঠি দিতে সামনে এলো, আমি এবার তার হাতটা থামিয়ে দিলাম। ইতি অবাক হয়ে তাকালো। তোমার চিঠি পড়তে পড়তে কখন যে নিজেকে তোমার মধ্যে হারিয়ে ফেলেছি জানি না, কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটাও জানি না। আমার মন, আমার চিন্তা, আমার প্রতিটি মুহূর্ত সব কিছু যেন এখন তোমাকে ঘিরে। তুমি কি আমার পথ চলার সঙ্গী হবে? আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকবে? আই লাভ ইউ ইতি, ইউ আর এ লাভ মি। এক মুহূর্তের জন্য ইতির চোখ বড় হয়ে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তারপর মুখে ফুটে উঠল পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল হাসি। খুশিতে প্রায় লাফিয়ে উঠে বলল, হ্যাঁ, আমি রাজি। আমি তো এই দিনটারই অপেক্ষা করছিলাম। লাভ ইউ টু আকাশ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। সেদিন থেকেই শুরু হলো আমাদের প্রেম। স্বপ্নীল, মায়াময়, নির্ভরতার এক সম্পর্ক। ইতির পৃথিবী যেন আমাকে ঘিরেই তৈরি হয়েছিল, আর আমার পৃথিবী জুড়ে তখন শুধু ইতি। কিন্তু মানুষ যত গভীরভাবে ভালোবাসে, হারানোর ভয়ও কখনো কখনো ততই গভীর হয়। আর সেই ভয় থেকে জন্ম নেয় সন্দেহ, সন্দেহের শুরু। একদিন আমার কয়েকজন বন্ধু আমাকে সতর্ক করলো, দোস্ত, ইতি কিন্তু খুব একটা ভালো মেয়ে না। ওর আগে অনেক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, এখনো আছে কি না কে জানে। কথাটা শুনে আমার চোখ রাগে লাল হয়ে উঠল। তোর আমার বন্ধুই না, আমার ভালোবাসার মানুষকে নিয়ে একটা কথাও বলবি না আর। বন্ধুরা বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তখন আমি ভালোবাসায় অন্ধ। আমি এর আগে বন্ধুদের গালাগালি করে বলেছিলাম, আজকের পর থেকে তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার ইতিকে নিয়ে বাজে কথা বলার সাহস আর করবি না। সেদিনের পর সত্যিই বন্ধুরা ধীরে ধীরে আমার জীবন থেকে সরে গেল। ফোন বন্ধ, আড্ডা বন্ধ, যোগাযোগও বন্ধ। কিন্তু বন্ধুরা চলে গেল, একটা প্রশ্ন আমার মনে থেকে গেল, ইতি কি সত্যি শুধু আমার? মাস্টার শেষ করার পর আমি বাবার ব্যবসায় যোগ দিলাম। কাজের ব্যস্ততার মধ্যেও ইতির সঙ্গে দেখা করা, রেস্টুরেন্টে যাওয়া, ঘুরতে যাওয়া সবই চলতে থাকলো। কিন্তু একটা বিষয় আমাকে ধীরে ধীরে অস্থির করে তুলছিল। ইতির ফোন অনেক সময় ব্যস্ত থাকতো। জিজ্ঞেস করলে ইতি বলতো, মামা ফোন দিয়েছিল। আবার কখনো বলতো, খালু ফোন দিয়েছিল। কখনো অন্য কোনো আত্মীয়র নাম। প্রথমে আমি বিশ্বাস করতাম, কিন্তু একই ঘটনা বারবার ঘটতে থাকলে সন্দেহতে আর চুপ থাকতে পারলাম না। একদিন আমি দুজন লোককে ডেকে ইতির ছবি, ফোন নম্বর সহ সব তথ্য দিয়ে বললাম, ওকে চোখে চোখে রাখবে, কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কার সঙ্গে মিশে সব কিছু আমার জানতে হবে। দুজন একসঙ্গে মাথা নেড়ে বলল, আকাশ ভাই, আপনি নিশ্চিন্তে থাকেন, মেয়েটার প্রতি গতিবিধি খবর আপনার কাছে পৌঁছে যাবে। তারপর শুরু হলো অপেক্ষা। কতদিন পর এক বিকেলে ফোন এলো। আকাশ ভাই, আপনি যে মেয়েটার ছবি দিয়েছিলেন, সে একটা ছেলের সঙ্গে বাইকে করে একটা হোটেলের সামনে এসেছে। ছেলেটার হাত ধরে হোটেলের ভিতরে ঢুকেছে। আমি ছবি পাঠিয়েছি, আপনি চাইলে এখনই চলে আসতে পারেন। কথাটা শুনে আমার বুকের ভিতর যেন কে বরফ ঢেলে দিল। আমার শরীর কেঁপে উঠল। চোখের সামনে মুহূর্তের মধ্যে সব কিছু অন্ধকার হয়ে গেল। তবু আমি নিজেকে সামলে দ্রুত হোটেলের দিকে ছুটে গেলাম। হোটেলের ম্যানেজারকে আমি আগে থেকেই চিনতাম। ইতির ছবি দেখাতে ম্যানেজার কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই মেয়েটা, হ্যাঁ আসো, তবে একা আসো না, বিভিন্ন সময় বিভিন্ন ছেলের সঙ্গে এসেছো। কথাটা শুনে আমার বুকটা যেন ভেঙে গেল। কাপা হাতে ম্যানেজারের হাতে 50,000 টাকা দিয়ে বললাম, ও আবার এলে আমাকে ফোন করবেন। ম্যানেজার টাকা নিয়ে মাথা নাড়ল। অবশ্যই স্যার। তারপর কেটে গেল 1 সপ্তাহ, কিন্তু আমার কাছে সেই 60টা দিন যেন 60টা বছর। হঠাৎ একদিন আবার ফোন এলো, হোটেল ম্যানেজার। আমি ফোন রিসিভ করতেই, স্যার, ইতি এসেছে।
আজকে নতুন একটা ছেলের সঙ্গে আপনি দ্রুত হোটেলে চলে আসুন, আমি আপনার অপেক্ষায় আছি। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। হোটেলে পৌঁছেই ম্যানেজারের হাতে 1 লাখ টাকা দিয়ে বললাম, রুমটা দেখিয়ে দিন। ম্যানেজার আমাকে নিয়ে উপরতলায় উঠতে লাগলো। প্রতিটি সিঁড়ি যেন আমার বুকের ভিতর চাপ সৃষ্টি করছিল। হৃৎপিণ্ডর শব্দ নিজের কানে শুনতে পাচ্ছিলাম। অবশেষে একটা দরজার সামনে এসেই ম্যানেজার ডুপ্লিকেট চাবি এগিয়ে দিয়ে বলল, স্যার, চাবিটা দিয়ে আমি চলে যাচ্ছি। মাথায় রাখবেন, আমার জন্য চাকরি নিয়ে টানাটানি না হয়। আমি চাবিটা হাতে নিলাম। এক মুহূর্ত দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। তারপর দরজাটা খুলে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার চোখের সামনে ভেসে উঠল এমন একটি দৃশ্য যা আমার পৃথিবীর শেষ অংশটুকু ধ্বংস করে দিল। ইতি আরেকজন পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায়। দুজনের শরীরে কাপড়ের কোনো অস্তিত্ব ছিল না। এক মুহূর্তের জন্য আমি যেন পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। রাগ, কষ্ট, অপমান সব কিছু একসঙ্গে বিস্ফোরিত হলো। আমি ইতির সামনে গিয়ে কয়েকটা থাপ্পড় মেরে বললাম, ভালোবাসা একবার মূল্য হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু বিশ্বাস একবার মূল্য সেটা আর ফিরে আসে না। আজকের পর থেকে তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ। তুই আমার কাছে আজকের পর থেকে মৃত। ইতি কাঁদতে কাঁদতে আমার পা জড়িয়ে ধরলো। প্লিজ আকাশ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভালোবাসি, আমি ভুল করেছি। আমাকে আরেকটা সুযোগ দাও। আমি আর কখনো তোমার বিশ্বাস ভাঙবো না। কিন্তু সেদিন আমার ভেতরে বিশ্বাস নামে যে জিনিসটা ছিল সেটাই আর অবশিষ্ট ছিল না। আমি ইতিকে সরিয়ে দিয়ে হোটেল থেকে বেরিয়ে এলাম। সেদিনের পর আমি আর পিছনে ফিরে তাকাইনি। ফিরে পাওয়া বন্ধুত্ব। পরদিন বিশ্ববিদ্যালয়ে সে পুরনো পুকুর পাড়ে একে একে সব বন্ধুকে ডেকে পাঠালাম, যাদের আমি নিজের থেকে দূরে ঠেলে দিয়েছিলাম। সবাই আসার পর আমি একে একে তাদের জড়িয়ে ধরলাম। চোখে পানি নিয়ে বললাম, তোরাই ঠিকই ছিলি, আমি ভুল ছিলাম। আমাকে ক্ষমা কর দোস্ত। ইতির মতো মেয়েরা বিছানায় নেওয়ার যোগ্য। তাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়াও যায়, কিন্তু ঘরের বউ করা যায় না। তাদের সেই যোগ্যতা নেই। বন্ধুরা আমাকে জড়িয়ে ধরে বলল, তুই বুঝেছিস, এটাই আমাদের কাছে অনেক। আমরা রীতিকে অনেকবার অনেক ছেলের সাথে দেখেছি, তাই তোকে বারণ করেছিলাম। আমরা জানতাম তুই এমন ধাক্কা একদিন খাবি। সেদিন বন্ধুদের নিয়ে আমি এদিক সেদিক অনেক ঘোরাঘুরি করেছিলাম। ইতির দেওয়া আঘাতগুলো মন থেকে মোছার শত শত চেষ্টা করেছিলাম। এতক্ষণ বন্ধুদের সাথে আড্ডার মধ্যে ছিলাম, ততক্ষণ আমার মনে একটু কষ্ট মুছেছিল। সেদিন বিকেলের রোদে আমার জীবনের একটি অধ্যায় শেষ হয়ে গেল। ইতির সঙ্গে সম্পর্ক শেষ হলো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার ভেতরে ভালোবাসার ওপর থেকে বিশ্বাস উঠে গেল। আমি সিদ্ধান্ত নিলাম আর কোনো সম্পর্কে জড়াবো না, কখনো বিয়েও করব না। কারণ আমার কাছে ভালোবাসা মানেই তখন বিশ্বাসভঙ্গের আরেকটি সম্ভাবনা। এই ছিল অতীত, এবার বর্তমান। আমি হঠাৎ চোখ খুললাম। বারান্দার ঠান্ডা বাতাস এখন আমার শরীর ছুঁয়ে যাচ্ছে। কতক্ষণ যে আমি অতীতের মধ্যে ডুবেছিলাম নিজেও জানি না। চোখের সামনে আবারও বর্তমান ফিরে এলো। নতুন বিয়ে, নতুন স্ত্রী, নুসরাত। কিন্তু নুসরাত আমাকে চিনে কিভাবে, আর কেনই বা সে এমন কথা বলছে? আমার মাথায় প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখন আমি অনুভব করলাম কপালের ওপর অদ্ভুত এক কোমল স্পর্শ, একটা উষ্ণ ভালোবাসা ভেজা চুম্বন। আমি হালকা চোখ মেলে তাকালাম। নুসরাত। সে কিছু না বলে আমার কপালে চুমু দিয়ে ধীরে ধীরে সরে গেল। যাওয়ার আগে খুব যত্ন করে আমার শরীরে চাদরটা দিয়ে দিল। আমি তখনও চুপচাপ তাকিয়ে রইলাম। কিন্তু নুসরাত চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমার চোখ থেকে গড়িয়ে পড়া দুপোটা অশ্রু এসে পড়ল হাতের ওপর। আমি চোখ বন্ধ করলাম। আমি সবটা অনুভব করছি। মুহূর্তের মধ্যে আমার হৃৎপিণ্ডর গতি বেড়ে গেল। মনের মধ্যে নতুন প্রশ্ন জাগ্রত হলো। কিছুক্ষণ আগে যে মেয়ে আমাকে বলেছিল, আপনি আমার স্বামী হলেও আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। যে মেয়ে আমার স্পর্শ পর্যন্ত প্রত্যাখ্যান করেছিল, সে মেয়ে এখন নিঃশব্দে আমার কপালে ভালোবাসা চুমু দিয়ে যাচ্ছে, নিজ হাতে চাদর দিয়ে যাচ্ছে, আর আমার জন্য চোখের পানি ফেলছে। কেন? আমি ধীরে ধীরে উঠে বসলাম। আমার বুকের ভেতর প্রশ্নটা আরও তীব্র হয়ে উঠল। তাহলে কি নুসরাত আমাকে ভালোবাসে? কিন্তু যদি ভালোই বাসে, তাহলে আমার প্রতি এত ঘৃণা কেন? কোন অতীতের অপরাধী সে কথা বলছিল? কোন শাস্তির কথা বলছিল? আর কেন বারবার বলছে? সময় হলে সব মনে করিয়ে দিব। আমি জানি না নুসরাত আমার জীবনে ভালোবাসা হয়ে এসেছে, নাকি 4 বছর আগে সেই অন্ধকার অতীতের বিচারক হয়ে। হয়তো আমার জীবনে এমন কোনো অধ্যায় এখন অন্ধকারে চাপা পড়ে আছে, যার কথা আমি নিজেই ভুলে গেছি। কিন্তু নুসরাত ভুলে যায়নি, আর সেই অদৃশ্য অতিথি ধীরে ধীরে বর্তমানের দরজায় এসে দাঁড়িয়েছে। আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে ফিসফিস করে বললাম, নুসরাত, তুমি তুমি আসলে কে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু দূরের রাতের বাতাস জানালার পর্দা উড়িয়ে দিল, আর সে নীরবতার আড়ালেই যেন অদৃশ্যকে ফিসফাস করে বলে গেল, সবে তো শুরু হয়েছে আকাশ। আসল সত্যিটা এখনো তোমার জানা বাকি। আমি জানি তোমাকে কষ্ট দিলে আমারও খুব কষ্ট হয়,
কিন্তু আমি যে কষ্টগুলো পেয়েছি তার সামনে কষ্ট একটা বালুকণার মতো। নুসরাত একটা দীর্ঘ শ্বাস নিয়ে আবারও মনে মনে ভাবে, আমি তোমাকে ভালোবাসি হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। এখন তুমি হয়তো আমাকে চেনো না, কিন্তু আমি তোমার হৃদয়ের এমন জায়গায় লুকিয়ে আছি, যেদিন আমি সেখান থেকে বের হব তখন তুমি বুঝতে পারবে তুমি কি পরিমাণ আমার সাথে অপরাধ করেছো মিস্টার আকাশ। সকাল 8টা, বারান্দায় ঠান্ডা বাতাস আর একরাশ অস্থির চিন্তায় ঘূর্ণিতে আমার পুরো রাত কেটে গেছে। রাতের পর রাত জেগে থাকার মতো ক্লান্তি শরীরে থাকলেও আমার চোখে ঘুমের কোনো চিহ্ন নেই, বরং রাত যত গভীর হয়েছে আমার মাথার ভেতরে প্রশ্নগুলো যেন ততই জটিল হয়েছে। নুসরাত আমাকে চিনি কিভাবে? কেন বারবার আমার করা কোনো এক অজানা অপরাধের কথা বলছে? কেন এবার সে একদিকে আমাকে স্বামী হিসেবে অস্বীকার করছে, অথচ অন্যদিকে এত যত্ন করে গায়ে চাদর দিয়ে কপালে ভালোবাসার চুমুকে দিয়ে যাচ্ছে? প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে না পেয়ে শেষ রাতের দিকে বারান্দায় চেয়ারে কখন যে চোখ লেগে গিয়েছিল আমার নিজেরও জানা ছিল না। সকালে আরও চোখে পড়তেই, চোখটা খুলতেই যে বিষয়টি আমার নজরে এলো সেটা হলো নুসরাত। পাশে নুসরাত নেই। সারা রাত সে একবারও কাছে আসেনি, একবারও ছুঁয়ে দেখেনি, অথচ রাতের শেষ প্রহরে নুসরাতে সে আচরণ যেন এখনও আমার শরীরে অনুভূতি হচ্ছে। নিচতলা থেকে ভেসে আসা হাঁড়ি পাতিলের শব্দে বুঝতে পারলাম নুসরাত অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে। আজ বাড়িতে নতুন বউ দেখার ধুম পড়েছে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আসবে নুসরাতকে দেখতে। পুরো বাড়ি জুড়ে যেন সাজ সাজ রব। রান্নাঘর থেকে ভেসে আসছে পোলাওয়ের সুগন্ধ, কোরমার ঝাঁঝালো মশলার গন্ধ আর মিষ্টি সেমাইয়ের সুবাস। উঠানে মহিলাদের ব্যস্ততা, ঘরের একপাশে আত্মীয়দের হাসি ঠাট্টা, সব মিলে বাড়িটা উৎসব মুখর। কিন্তু আনন্দের মাঝেও কোথাও যেন একটা অদৃশ্য বিষণ্ণতা লুকিয়ে আছে। একটা অদৃশ্য দেয়াল, যে দেয়ালের এক পাশে আমি আর অন্য পাশে নুসরাত। আমি ধীরে ধীরে নিচে নেমে এলাম। ড্রয়িং রুমে ঢুকতেই দেখলাম নুসরাত মাথা নিচু করে একপাশে বসে আছে। চারপাশে কয়েকজন ভাবি, খালা আর প্রতিবেশী মহিলা তাকে ঘিরে নানা রকম প্রশ্ন করছে। একজন ভাবি মিষ্টি হেসে বলল, বৌমাকে তো দেখতে একেবারে লক্ষ্মী মেয়ের মতো, কি সুন্দর লাজুক চাউনি। আরেকজন সঙ্গে সঙ্গে হেসে উঠল, বুঝতেই পারছি কাল রাতে ভালোই কেটেছে ওদের বাসর। আকাশ মনে হয় ভালোবাসা বেশি দিয়ে ফেলেছে। কথাটা শুনে নুসরাতের মুখ মুহূর্তে লজ্জায় লাল হয়ে উঠল। সে আরও মাথা নিচু করে ফেলল, যেন মাটির দিকে তাকিয়ে নিজের মুখটা লুকিয়ে রাখতে চাইছে। আরেকভাবে মজা করে বলল, আরে দেখেছিস বউয়ের লজ্জা, মনে হচ্ছে বাসরটা বেশ জমজমাট হয়েছে। স্বামী মনে হয় আদর একটু বেশিই করেছে। সবাই হেসে উঠল। আরেকজন আমার দিকে তাকিয়ে বলল, কি রে আকাশ, কালকে মনে হয় খুব রোমান্টিক হয়ে গিয়েছিলি। তোর বউ তো লজ্জায় মাথায় তুলতে পারছে না। আমিও মুখে কৃত্রিম একটা হাসি ফুটিয়ে রাখলাম, কিন্তু আমার চোখ বারবার চলে যাচ্ছিল নুসরাতের দিকে। আর নুসরাত সেই মিষ্টি হাসি দিয়ে সবার প্রশ্নের উত্তর দিচ্ছিল, কিন্তু তার চোখের গভীরে ছিল অন্য এক গল্প। সেখানে লজ্জা ছিল না, ছিল ভাঙা স্বপ্নের ব্যথা, বহুদিনে জমে থাকা ক্ষোভ আর প্রতিশোধের এক অদ্ভুত আগুন। কেউ সেই চোখ পড়তে পারল না। শুধু আমার মনে হলো এই মেয়েটার হাসির আড়ালে যেন এমন কিছু লুকিয়ে আছে যে একদিন আমার পুরো জীবনটাই বদলে দেবে। এভাবেই কেটে গেল 1 মাস। 1 মাস পর সময়ের স্রোত অনেক কিছু বদলে দেয়। কিছু কিছু দূরত্ব সময়ের সঙ্গে কমে না, বরং আরও গভীর হয়। বিয়ের পর দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। একই ছাদের নিচে থেকেও আমি আর নুসরাত যেন দুই ভিন্ন পৃথিবীর মানুষ। একই ঘর, একই বিছানা, কিন্তু মাঝখানে অদৃশ্য এক দেয়াল। আমাদের মধ্যে কোনো মানসিক যোগাযোগও তৈরি হয়নি। স্বামী স্ত্রীর স্বাভাবিক ঘনিষ্ঠতা তো দূরের কথা, নুসরাত যেন ইচ্ছে করে আমাকে প্রতিটা মুহূর্তে একটা অদৃশ্য সীমারেখার বাইরে রেখে চলেছে। আমি আর জোর করিনি, বরং প্রতিদিন নিজের ভেতরের প্রশ্নটা আরও গভীরভাবে অনুভব করেছি। নুসরাত আসলে কি চায়? একদিন সকাল অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিলাম। ঠিক তখনই ঘরের দরজায় শব্দ হলো। আমি ঘুরে তাকাতেই থমকে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে নুসরাত, শরীরে জড়ানো সাদা তোয়ালে, ভেজা চুল, কাঁধ বেয়ে নেমে এসেছে। চোখে মুখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। আমি কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলাম। তারপর নিজেকে সামলে নিয়ে মুখ ঘুরিয়ে বললাম, তোমার কি লজ্জা শরম নেই? এভাবে একটা পুরুষের সামনে কিভাবে আসতে পারো? নুসরাত একটু বিচলিত হলো না, বরং ঠোঁটের কোণে ফুটে উঠল অদ্ভুত এক বিজয়ী হাসি। আমি তো আমার স্বামীর সামনেই দাঁড়িয়ে আছি, কার সামনে কিভাবে থাকবো সেটা নিয়ে এত চিন্তা কেন? আমি চুপ করে গেলাম। নুসরাত এবার একটু কাছে এসে শান্ত স্বরে বলল, তুমি তো আমার স্বামী, তাহলে আমার প্রতি তোমার অধিকার নেই? তুমি কি পুরুষত্বহীন নাকি? আমার মুখে ফুটে উঠল অস্বস্তি, লজ্জা, রাগ, সংকোচ, সব কিছু যেন একসঙ্গে আমার মাথার ভেতর এলোমেলো করে দিল। কিন্তু আমি কোনো উত্তর দিলাম না, শুধু শার্টের শেষ বোতামটা লাগিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম।
দরজা বন্ধ হওয়ার শব্দে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। নুসরাত ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখে কোনো পানি নেই, শুধু ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসি। মনের ভেতর সে ফিসফিস করে বলল, এত সুন্দর একটা বউ পাশে থেকেও তুমি তাকে স্পর্শ করতে পারছো না আকাশ। মনে আছে তুমি বলেছিলে আমি বিছানার যোগ্য, ঘরের বউ হওয়ার যোগ্য নই? তার চোখের দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। অপেক্ষা করো আকাশ, তোমার শাস্তি এখনো শেষ হয়নি, আসল শাস্তিটা এখনো বাকি। একটু থেমে তার ঠোঁটে আবারও কোমল হাসি ফুটে উঠল। তবে একটা দিন আসবে যেদিন তোমার সব অধিকার তোমার কাছে, আমার সবটুকু ভালোবাসা সবকিছু তোমার হাতেই তুলে দেব। যেদিন তোমার শাস্তি শেষ হবে, নিজের ভুল বুঝতে পারবে, সেদিন নিজেকে সঁপে দেব তোমার কাছে, কারণ তুমি শুধু আমার। নুসরাতের চোখে তখন ভালোবাসা আর অভিমানের অদ্ভুত মিশ্রণ। কিন্তু এই গল্পের পেছনে যে 4 বছর আগের একটি ভুল বোঝাবুঝি লুকিয়ে আছে, সেটাই আমার অজানা। আর সে অজানা সত্যের দরজা খুলল নুসরাতের স্মৃতিতে। 4 বছর আগে নুসরাত প্রথম আমাকে দেখেছিল তার এক চাচাতো বোনের বিয়েতে। সেদিন বিয়ের মধ্যে অন্য সবার থেকে আলাদা মনে হয়েছিল ছেলেটিকে। ভদ্র, নিরীহ, অন্তর্মুখী, অতিরিক্ত কথা বলে না, কারোর সঙ্গে অযথা মিশে না, নিজের মতো থাকে। সেই প্রথম দেখাতেই নুসরাতের হৃদয়ের কোথাও যেন এক অদ্ভুত শব্দ হয়েছিল। একটা মানুষকে প্রথম দেখে যেমনভাবে ভালো লেগে যেতে পারে, সেটা নুসরাতও নিজেও জানতো না। কিন্তু নুসরাত ছিল রক্ষণশীল ও পর্দাশীল পরিবারের মেয়ে। নিজের মনের কথা সরাসরি একজন ছেলেকে গিয়ে বলা তার পক্ষে সম্ভব ছিল না। তবুও ভালোবাসি কি এত সহজে চেপে রাখা যায়? আমাকে আবারও যখন বিশ্ববিদ্যালয়ে দেখল নুসরাত, তখন তার মনের অনুভূতি আরও গভীর হয়ে গেল। অনেক ভেবেচিন্তে একটা উপায় বের করলো সে। চিঠি। সরাসরি কথা বলার প্রয়োজন নেই, দেখা না গেলেও মনের কথা বলা যাবে। ইতি আর নিজের চেয়ে প্রায় 1 বছরের ছোট খালাতো বোন তিথিকে দিয়ে চিঠি পাঠানোর ব্যবস্থা করলো। তিথি তখন কিছুই বুঝতে পারেনি। সে শুধু জানতো আপু একজন ছেলেকে পছন্দ করে এবং তাকে কিছু চিঠি পৌঁছে দিতে হবে। প্রথম দিন তিথির হাত দিয়েই আমার কাছে পৌঁছালো সেই চিঠি, তারপর দ্বিতীয় চিঠি, তারপর তৃতীয়। এভাবে একটার পর একটা চিঠি যেতে লাগলো। আমি ভাবলাম ইতি নামের কোনো মেয়ে আমাকে ভালোবাসে, কিন্তু আমি জানতাম না চিঠির আসল লেখক তিথি নয়, আসল মানুষটা ছিল নুসরাত। 3 মাস ধরেই চলল সেই চিঠির আদান প্রদান। প্রতিটি চিঠিতেই নুসরাত নিজের মনের কথা লিখত, আর আমি প্রতিটি চিঠি পড়ে আরও গভীরভাবে ডুবে যাচ্ছিলাম সে অচেনা মেয়েটির ভালোবাসায়। কিন্তু হঠাৎ একদিন নুসরাত অসুস্থ হয়ে পড়ল। সেদিন সে বিশ্ববিদ্যালয়ে যেতে পারল না। তবু আমার কাছে চিঠি পৌঁছানো দরকার, তাই নিজের লেখা চিঠিটা তিথির হাতে দিয়ে বলল, তুই এটা আকাশ ভাইয়ের কাছে দিয়ে আসিস। তিথি চিঠি নিয়ে চলে গেল। কিন্তু সেদিনে বদলে গেল পুরো গল্প। সেদিন তিথি চিঠিটা আমার হাতে দিয়েছিল ঠিকই, কিন্তু আমি মনে করেছি তিথি হচ্ছে চিঠির লেখক ইতি। তাই সেদিন আমি তিথিকে প্রপোজ করেছিলাম, ভালোবাসার কথা বলেছিলাম। বিকেলে তিথি বাড়ি ফিরে আসতেই নুসরাত ছুটে গেল তার কাছে, তার চোখে কৌতূহল। আকাশ ভাই কি বলল? তিথি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর এমন একটা কথা বলল যা নুসরাতের পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে অন্ধকার করে দিল। আপু, আকাশ ভাই তোকে পছন্দ করে না। নুসরাত থমকে গেল। মানে? তিথি এবার আর আত্মবিশ্বাস হয়ে বলল, সে আমাকে চিঠি দিতে নিষেধ করেছে, বরং সে আমাকে পছন্দ করে। আজকে আমাকে সরাসরি প্রপোজও করেছে। নুসরাতের ঠোঁট কাঁপতে শুরু করলো। তুই কি বলছিস তিশা? তিথি এবার আরও কাছে এসে বলল, আপু, আমি তো আকাশ ভাইকে অনেক আগে থেকেই পছন্দ করি, শুধু তোর জন্য এতদিন চুপ ছিলাম। কিন্তু এখন যখন সে নিজেই আমাকে ভালোবাসার কথা বলেছে, তখন তো সবকিছু পরিষ্কার। তারপর তিথি নুসরাতের হাত ধরে বলল, তুই আমাদের মাঝে আসিস না প্লিজ, এটাকে তোর ছোট বোনের অনুরোধ মনে করিস। নুসরাতের পৃথিবী যেন হঠাৎ থমকে গেল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে মানুষটার জন্য সে এতদিন গোপনে চিঠি লিখেছে, যার একটা উত্তর পাওয়ার জন্য প্রতিদিন অপেক্ষা করেছে, যার মুখ দেখলে বুকের ভিতর অদ্ভুত একটা অনুভূতি হতো, সে আকাশই নাকি তাকে ভালোবাসে না, বরং তিথিকে ভালোবাসে। কিন্তু তিথির এই কথার পিছনে ছিল অন্য এক সত্য। তিথি ছিল লোভী, ঈর্ষাপরায়ণ ও অহংকারী স্বভাবের। নুসরাত তার চেয়ে সুন্দর। এই বিষয়টা তিথির মনে সবসময় একটা অদৃশ্য জ্বালা তৈরি করত। আর যেদিন সে বুঝলো আমার মধ্যে একজন মানুষ তাকে ভালোবেসেছে, সেদিন নিজের হাতে সেই সুযোগটা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। নুসরাতের ভালোবাসা ছিনিয়ে নেওয়ার জন্য তিথি মুহূর্তটাকে কাজে লাগালো। সে মিথ্যার উপর দাঁড়িয়েই নিজের জন্য একটা নতুন গল্প তৈরি করলো। আর নুসরাত, সে তখনও জানতো না এসবের কিছু। আমি তিথিকে ভালোবাসিনি, ভালোবেসেছি চিঠির লেখক ইতিকে। বরং আমি যাকে ইতি ভেবে ভালোবেসেছি সেই ইতিহাস হয়েছিল নুসরাত। কিন্তু তিথি সব কিছু এমনভাবে সাজিয়ে দিল যে সত্যিটাই মিথ্যা হয়ে গেল, আর মিথ্যাই সত্যি হয়ে গেল।
নুসরাত সেই মুহূর্তে কোনো প্রতিবাদ করলো না, কোনো প্রশ্ন করলো না, শুধু নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর বিছানায় মুখ গুজে অঝরে কাঁদতে লাগলো। তার বুকের ভিতর তখন একটাই প্রশ্ন, আমি কি তাহলে এতদিন একাই ভালোবেসেছি? আর অন্যদিকে আমি তখন তিথিকে ইতি মনে করে তার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়ছিলাম। তিথি সেই ভুলটা ঠিক করলো না, বরং প্রতিদিন আরও গভীরভাবে মিথ্যার জাল বুনতে লাগলো। আমি বিশ্বাস করতে লাগলাম চিঠিগুলো তিথি লিখেছে, চিঠির প্রতিটি শব্দ তিথির, ভালোবাসার প্রতিটি অনুভূতিও তিথির। আর নুসরাত, সে দূর থেকে দাঁড়িয়ে দেখতো তার ভালোবাসার মানুষটা অন্য একজনের দিকে এগিয়ে যাচ্ছে, হাত ধরে হাঁটছে, গল্প করছে। প্রতিটি দিন তার বুকের ভেতর নতুন করে কিছু ভেঙে যেত। আমি যখন তিথির সঙ্গে কথা বলতাম, নুসরাত দূর থেকে চোখের পানি মুছতো। আমি যখন তিথির সঙ্গে হাসতাম, নুসরাত নিজের ঘরে ফিরে কান্না লুকাতো। আমি যখন তিথিকে নিজের ভালোবাসার মানুষ মনে করে আরও কাছে টানতাম, তখন নুসরাতের হৃদয়ে তৈরি হতো আরও গভীর ক্ষত। কিন্তু সে জানতো না এই পুরো সম্পর্কটা একটা মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। সময় গড়িয়ে গেল, আমার মাস্টার্সও শেষ হয়ে গেল, বিশ্ববিদ্যালয়ে আসাও কমে গেল, একসময় পুরোপুরি বন্ধ হয়ে গেল। তবুও তিথির সঙ্গে আমার যোগাযোগ বন্ধ হলো না। বিশ্ববিদ্যালয়ের বাইরে দেখা হতে লাগলো। কেউ জানতো না যে মেয়েটাকে আমি ইতি ভেবে বসেছিলাম, সেই চিঠিগুলোর প্রতিটি শব্দ আসলে নুসরাতের হৃদয় থেকে বেরিয়ে এসেছিল। আমি যখন ভার্সিটিতে আসতাম না, নুসরাত আমাকে না দেখে পাগলের মতো হয়েছিল, রীতিমতো ভেঙে পড়েছিল, দিশেহারা হয়ে গিয়েছিল নুসরাত। হঠাৎ একদিন আমি বন্ধুদের কল দিয়ে আসতে বলি ভার্সিটির পুকুর পাড়ে, আর এটা জানতে পারে নুসরাত। আমি আসছি পুকুর পাড়ে, তাই নুসরাতও এক দৌড়ে চলে আসে পুকুর পাড়ে। আর আমি তখন সেই বন্ধুদের মাঝে দাঁড়িয়ে বলেছি, ইতির মতো মেয়েরা বিছানার যোগ্য, বউ বানানোর যোগ্য না। এদেরকে ব্যবহার করা যায়, বউ বানানো যায় না। গাছের পেছনে আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলেছিল নুসরাত। মুহূর্তে এই কথাগুলো শুনে নুসরাতের হৃৎপিণ্ড কেঁপে ওঠে, শরীরের লোম দাঁড়িয়ে যায়, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। চোখে জমে থাকা স্বপ্নগুলো অপমৃত্যু হয় সেদিন। ভালোবাসার জায়গায় জেগে ওঠে প্রতিশোধ, এবং সেই প্রতিশোধই জন্ম নেয় পরিকল্পনার। নুসরাত জানতেই পারল না সেদিন আমি কোন ইতির কথা বলেছি আর কেনই বা বলেছি। আর আমি তো এখনও কিছুই জানি না। সেদিন অনেক ভুল বোঝাবুঝি হয়েছিল, যা নুসরাতও আমাকে সেই ভুল বোঝাবুঝি বর্তমানে গ্রাস করে নিয়ে যাচ্ছে। এই ছিল অতীত, এবার বর্তমান। আর 4 বছর পর সেই নুসরাতই আমার স্ত্রী হয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি জানি না সত্যিটা, নুসরাতও জানে না আমিও তার সাথে কখনো প্রতারণা করিনি। আর তিথি, সে এখনও জানে না তার সেই 4 বছর আগের মিথ্যাই একদিন এমনভাবে ফিরে আসবে যে 3টি মানুষের জীবনকে অমল বদলে দেবে। নুসরাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালো। তার ঠোঁটে মৃদু হাসি ফুটল, কিন্তু সেই হাসির আড়ালে ছিল 4 বছর জমে থাকা অশ্রু। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, আকাশ, তুমি এখনো জানো না তোমার ইতি আসলে কে ছিল। তার চোখে পানি জমে উঠল। মনে মনে আবারও বলল, আর যেদিন সত্যিটা জানবে সেদিন হয়তো বুঝবে 4 বছর ধরে তুমি যাকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছো, সেই তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল। কিন্তু সত্যিটা প্রকাশ পাওয়ার আগে তিথির লুকিয়ে রাখা আরও বড় একটি রহস্য তখন অন্ধকারের আড়ালে অপেক্ষা করছিল। সেদিন আমি আর নুসরাত একসঙ্গে একটা পার্টিতে গিয়েছিলাম। চারপাশে ঝলমলে আলো, উচ্চস্বরে বাজতে থাকা গান, আর অতিথিদের হাসি আড্ডায় পুরো পরিবেশটাই ছিল উৎসব মুখর। কিন্তু সেই ভিড়ের মাঝেও আমার চোখ বারবার চলে যাচ্ছিল নুসরাতের দিকে। হঠাৎ কয়েকজন মেয়ে এসে আমাকে ঘিরে দাঁড়ালো। কেউ হাসতে হাসতে কথা বলছে, কেউ আমার হাত ছুঁয়ে যাচ্ছে, কেউ আর অকারণে আমার খুব কাছে এসে দাঁড়াচ্ছে। আমি সবই বুঝতে পারছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয়ে আমি তাদের সরিয়ে দিলাম না, বরং ইচ্ছে করে তাদের সঙ্গে হাসাহাসি করতে লাগলাম। আমার চোখের কোণে মাঝে মাঝে নুসরাতের দিকে তাকানো সেই চাহনিটাই যেন বলে দিচ্ছিল যে আমি ইচ্ছে করে নুসরাতকে জেলাস ফিল করাচ্ছি। দৃশ্যটা যতবার নুসরাতের চোখে পড়ছিল, ততবার তার বুকের ভেতর আগুন জ্বলে উঠছিল। শরীর রাগে কাঁপছিল, মনে হচ্ছিল এক্ষুনি এসে মেয়েগুলো চুলের মুঠি ধরে টেনে সরিয়ে দেয়। কিন্তু নুসরাত নিজেকে সামলে নিল। তার চোখে তখন রাগের আগুন, ঠোঁটে অদ্ভুত এক হাসি, আর মনে মনে বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরা, তার শরীরে স্পর্শ করা, এটা শুধু আমার অধিকার, আর কারো নয়। কিন্তু সে কোনো দৃশ্য তৈরি করলো না, কারোর সঙ্গে ঝগড়ায় জড়ালো না, শুধু শান্তভাবে নিজের স্মার্টফোনটা বের করলো। একটা বোতামে চাপ দিতেই ভিডিও রেকর্ডিং শুরু হলো। আমার প্রতিটি হাসি, প্রতিটি কথা, প্রতিটি মুহূর্ত সব কিছু নিখুঁতভাবে ক্যামেরাবন্দি হতে লাগলো। পার্টি শেষ হলো গভীর রাতে। গাড়িতে পাশাপাশি বসেছিলাম আমি আর নুসরাত। কিছুক্ষণ নীরব থাকার পর আমি মুচকে এসে নুসরাতকে খোঁচা দিয়ে বললাম, মনে হচ্ছে কোথাও কিছু পোড়ানোর গন্ধ আসছে। আমাকে স্বামী মানবে না, স্বামীর অধিকারও দেবে না, অথচ আমার জন্য এত পোড়া গন্ধ, এত জেলাস। বাহ। নুসরাত জানালার বাইরে তাকিয়ে মৃদু হাসলো, তারপর ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল,
এই দিন দিন নয় মিস্টার আকাশ, সামনে আরো অনেক দিন আছে। সময় হলে বুঝতে পারবে নুসরাত কি করতে পারে। ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি তার কথার গভীরতা বুঝতে পারলাম না, শুধু হেসে গাড়ি চালাতে লাগলাম। কিন্তু আমি জানতাম না নুসরাতের সেই হাসির আড়ালে ইতিমধ্যে একটা পরিকল্পনা জন্ম নিয়েছে। বাড়িতে ফিরেই নুসরাত সরাসরি আমার মা বাবার কাছে গেল। তারপর কোনো কথা না বলে ফোনের ভিডিওটা চালু করে দিল। ভিডিওতে স্পষ্ট দেখা গেল পার্টিতে আমাকে ঘিরে কয়েকজন মেয়ে, তাদের সঙ্গে হাসাহাসি করছি, ঘনিষ্ঠভাবে কথা বলা। নুসরাতের চোখে পানি এনে কাপা গলায় বলল, দেখলেন মা বাবা, আপনাদের ছেলে আমাকে নিয়ে পার্টিতে গেল, অথচ সেখানে আমাকে একা রেখে অন্য মেয়েদের সঙ্গে কি করছে। আমি তার স্ত্রী হয়েও কি এতটাই মূল্যহীন? ভিডিও শেষ হওয়ার আগেই আমার বাবা মায়ের মুখের রং বদলে গেল। রাগে তাদের মুখ কঠিন হয়ে উঠল। আমি কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে সজোরে আমার গায়ে চড় পড়ল। তারপর আরেকটা, তারপর আরও দুটো, মোট 4টি চড়ের আঘাতে আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বাবা রাগে লাল হয়ে গর্জে উঠলেন, এই শিক্ষা দিয়েছি তোকে? বউ ঘরে রেখে অন্য মেয়েদের সঙ্গে এমন আচরণ করিস? ছি, তুই যে এমন চরিত্রহীন হয়ে গেছিস সেটা আমাদের জানা ছিল না। আমি হতভম্ব হয়ে বাবার দিকে তাকিয়ে রইলাম। কিছু বলতে চাইলাম, কিন্তু পরিস্থিতি আমাকে সেই সুযোগই দিল না। আমার মা এবার নুসরাতের দিকে তাকিয়ে বলল, বৌমা, তুমি আগামী 1 মাস ওকে মেঝেতে ঘুমোতে দেবে, বিছানায় ঘুমোতে দেবে না। এটাই ওর শাস্তি। আমি এবার একেবারে মেরে গেলাম। কিভাবে নুসরাত এত নিখুঁতভাবে আমার প্রতিটি পদক্ষেপ ধরে ফেললো, কিভাবে এত সুন্দরভাবে ভিডিও করে আমাকে সবার সামনে অপরাধী বানিয়ে দিল, কিছু আমার মাথায় ঢুকছিল না। আর নুসরাত, সে তখন নীরবে দাঁড়িয়েছিল, ঠোঁটের কোণে ক্ষীণ হাসি। রাত আরও গভীর হলো, চারপাশ নিস্তব্ধ, দূরে কোথাও ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ। সব মিলে বাড়ির ভেতর নেমে এসেছে অদ্ভুত এক নীরবতা। আমি ঘুমিয়ে আছি। ধীরে ধীরে এগিয়ে এলো নুসরাত, কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ঝুঁকে আমার কপালে একটা দীর্ঘ চুমু এঁকে দিল। সেই চুম্বনে শুধু ভালোবাসা ছিল না, ছিল এক কঠিন বার্তা। এটাই তো শুরু আকাশ। যেদিন তোমার শাস্তি শেষ হবে, তুমি তোমার ভুল বুঝতে পারবে। এদিন আমি তোমাকে নিজের সব কিছু সুপে দেব। পরদিন সকাল, আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো নুসরাত। গায়ে শুধু ব্লাউজ আর পেটিকোট, ভেজা চুল থেকে টুপটুপ করে পানি ঝরছে। হঠাৎ তাকে এভাবে দেখে আমি থমকে গেলাম। এক মুহূর্তের জন্যই আমার দৃষ্টি স্থির হয়ে গেল নুসরাতের দিকে। শরীরের ভেতর অদ্ভুত এক অস্বস্তি ছড়িয়ে পড়ল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললাম, নুসরাত, এটা কেমন আচরণ তোমার? প্রথমত, এত সকালে গোসল করার কোনো কারণ দেখছি না। দ্বিতীয়ত, আমার সামনে এভাবে অর্ধেক পোশাকে কেন আসছো? এটা আমার সমস্যা হয়। নুসরাত এবার ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, তারপর আমার কলার চেপে ধরে নরম গলায় বলল, কি হয়েছে আকাশ? আমি তো আমার স্বামীর সামনে এইভাবে এসেছি, এতে অপরাধ কোথায়? পৃথিবীর কোনো মানুষ আমাকে এর জন্য দোষী করতে পারবে না। একটু থেমে তার চোখে দুষ্ট অথচ তীক্ষ্ণ দৃষ্টি ফুটে উঠল। আর এটাই তো তোমার শাস্তি। এত সুন্দর একজন রূপসী বউ তোমার পাশে আছে, অথচ তুমি চাইলেও তাকে স্পর্শ করতে পারছো না। আমি শুধু তোমাকে সেই কষ্টটাই অনুভব করাতে চাই। আমি কিছু বললাম না। আমি এখনো জানি না কি অপরাধের শাস্তি আমি এভাবে পাচ্ছি, কিন্তু আশ্চর্যের বিষয়ে আমি যতই তাকে কষ্ট দেই, মেয়েটা কেন যেন আমার খুব আপন মনে হয়। এই অনুভূতিটাই আমাকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করে তুলছিল। কিছুদিন পর হঠাৎ তিথি বেড়াতে এলো তার খালাতো বোনের শ্বশুর বাড়িতে। কিন্তু তার আসার উদ্দেশ্য শুধু বেড়ানো ছিল না, তার লক্ষ্য ছিল একটাই, নুসরাতের সংসার ভাঙা এবং আবার আমার জীবনে ফিরে আসা। বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরে তার মুখোমুখি হলাম আমি তিথিকে দেখে থমকে গেলাম। 4 বছর আগের সেই পুরনো স্মৃতিগুলো যেন মুহূর্তে আমার বুকের ভেতর দগদগে হয়ে উঠল। পুরনো প্রতারণা, ভেঙে যাওয়া বিশ্বাস আর হোটেলের দৃশ্য, সব কিছু যেন আবারও চোখের সামনে ভেসে উঠল। কিন্তু তিথির ঠোঁটে তখন ফুটে উঠেছিল এক রহস্যময় শয়তানি হাসি। সে নুসরাতকে জড়িয়ে ধরে ভালো মন্দ কিছু কথা বলার পর আমার কথা ইঙ্গিত করে এসে বলল, আপু, তুই এই লুচ্চা লোকটাকে বিয়ে করলি? জানিস তো কত মেয়ের সঙ্গে ওর সম্পর্ক ছিল? এমন পুরুষের সঙ্গে সংসার করার চেয়ে সারা জীবন চিরকুমারী থাকা ভালো। কথাটা শেষ হওয়ার আগেই নুসরাতের চোখ বদলে গেল। সে গর্জে উঠল, আর একটা বাজে কথাও যদি আমার স্বামীর নামে বলিস, তাহলে আমি তোর জিহ্বা ছিঁড়ে ফেলবো। আমার বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে এসেছিস, সময় হলে চুপচাপ চলে যাবি। যতদিন এখানে থাকবি আমার স্বামীকে নিয়ে আর একটা বাজে মন্তব্যও করবি না। তিথি মুখ বন্ধ করে ফেলল, কিন্তু তার চোখের ভেতর তখন অন্য হিসাব চলছিল। রুমের বাইরে দাঁড়িয়ে পুরো কথোপকথন শুনছিলাম আমি। নুসরাতের কথাগুলো শুনে আমার বুকের ভিতর দুঃখ করে উঠল। এই মেয়েটা যে এতদিন আমাকে শাস্তি দিয়ে এসেছে, সেই মেয়েটাই আজ আমার পক্ষ নিয়ে অন্য একজনের সামনে এভাবে দাঁড়ালো।
অজান্তে আমার মনে নুসরাতের প্রতি এক নতুন অনুভূতি জন্ম হলো, শ্রদ্ধা। হয়তো প্রথমবারের মতো সত্যিকারের শ্রদ্ধা। কিন্তু অন্যদিকে তিথি মনে মনে দাঁতে দাঁত চেপে ভাবল, না নুসরাত আপু, তোকে এত সহজে হারানো যাবে না, মুখে কথা বলে তোকে নড়ানো যাবে না। এবার অন্য চাল চালতে হবে, আর সেটা আজই। সেদিন রাতে তিথিকে যে ঘরটিতে থাকতে দেওয়া হয়েছিল সেখানে গিয়ে দরজা বন্ধ করলো সে। তারপর দীর্ঘ সময় ধরে ঘুমালো না। অন্ধকার ঘরের মধ্যে বসে বসে এমন এক ভয়ঙ্কর পরিকল্পনা করতে লাগলো, যার পরিণতি শুধু নুসরাতের সংসার নয়, পুরো পরিবারের সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। রাতে আমি ও নুসরাত দুজনে দুপাশে শুয়েছিলাম। আমার চোখে ঘুম ছিল না, শুধু মনের মধ্যে সেই নুসরাতের বলা কথাগুলো ভেসে উঠছিল। আমার জন্য এত গর্জন দেওয়া, এমন লড়াই করা, তিথিকে রীতিমতো অপমান করা। হঠাৎ আমি ফাঁস করে দেখি নুসরাত গভীর ঘুমে আচ্ছন্ন। মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে আমি নুসরাতের দিকে ঘুরলাম। প্রথমে নুসরাতের কপালে, তারপর নুসরাতের দু চোখে ভালোবাসার পরশ এঁকে দিলাম। তারপর আমি অন্য পাশে শুয়ে পড়লাম। আর নুসরাত এটা ঘুমের মধ্যে সে বুঝতে পেরে মুচকি এসে মনে মনে বলল, মিস্টার আকাশ, মাই ডিয়ার হাজবেন্ড, লুকিয়ে লুকিয়ে স্ত্রীকে কিস করা এটা একটা অপরাধ। রাতটা কেটে গেল। তিথির চোখে ঘুম এলো না। সকাল 7টা বাজতেই হঠাৎ পুরো বাড়ি কাঁপে চিৎকার করে উঠল সে। বাঁচাও, কেউ আছেন? দ্রুত আমার রুমে আসুন, আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমাকে শেষ করে দিয়েছে আকাশ ভাই। চিৎকার শুনে মুহূর্তের মধ্যে সবাই দৌড়ে এলো। ঘরে ঢুকে সবাই থমকে গেল। তিথি বিছানায় বসে কাঁদছে, শরীর চাদরে মোড়ানো, পোশাক ছিঁড়ে গিয়েছে আর পড়ে আছে বিছানার পাশে। বিছানা ওলট পালট। কেউ কিছু বোঝাটার আগেই তিথি কান্নায় ভেঙে পড়ে বলল, আকাশ ভাই আমাকে ধর্ষণ করেছে, আমাকে বন্দুক দেখিয়ে জোর করে সব কিছু করেছে, বলেছে মুখ খুললে গুলি করে মেরে ফেলবে। আকাশ ভাই রুম থেকে বের হওয়ার পরপরই আমি চিৎকার শুরু করেছি। এক মুহূর্তে ঘরের বাতাস যেন জমে গেল। কেউ কোনো কথা বলতে পারল না। নুসরাত মুখে হাত চাপা দিয়ে বসে পড়ল। তার পুরো শরীর কাঁপছিল। আর আমি যেন পাথর হয়ে গেছি। চোখ দুটো বিস্ফোরিত। শরীরের সমস্ত শক্তি যেন মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে। মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। তিথির অভিনয় এতটাই নিখুঁত ছিল যে উপস্থিত মানুষগুলো কেউই মুহূর্তের জন্য বুঝতে পারল না এর পিছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে। আমি তখন চিৎকার দিয়ে বললাম, নুসরাত, বিশ্বাস করো, তোমার কসম খেয়ে বলছি আমি এমন কিছু করিনি। গতকাল আমি রুম থেকে বাহিরই হইনি। তিথি আমাকে রীতিমতো পরিকল্পিতভাবে ফাঁসাচ্ছে। নুসরাত প্লিজ, বাবা মা, আমাকে বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। নুসরাতের চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসছিল। মনে হচ্ছিল কে যেন পুরো বাড়ির মানুষের মুখে তালা মেরে দিয়েছে। তিথি তখন চিৎকার করে কান্না করতে করতে বলল, ছি আকাশ ভাই, ছি, আপনার মতো নরপশু আমি জীবনে দেখি নাই। এত কিছু করে কিভাবে এমন পোল্ট্রি নিতে পারেন আপনি? আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এর মধ্যেই তিথি নিজেই পুলিশে খবর দিয়ে দিল। আর তাতেই সবার সন্দেহ আরও গভীরভাবে গিয়ে পড়ল আমার উপর। আমি একটাও কথা বললাম না। মুখে কোনো প্রতিবাদ নেই, চোখে অনুতাপও নেই, শুধু একটাই প্রশ্ন। আমি ধীরে ধীরে নুসরাতের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে যেন একটাই কথা, তুমি কি আমাকে বিশ্বাস করবে? আর নুসরাত, তার সামনে এখন দুটো পথ। একদিকে 4 বছর ধরে বয়ে চলা প্রতিশোধের আগুন, অন্যদিকে তার নিজের স্বামী, যাকে সে অদৃশ্য এক ভালোবাসার বন্ধনে ইতিমধ্যে নিজের করে ফেলেছে। তিথি সাজানো এই মিথ্যা জাল কি নুসরাত ছিঁড়ে ফেলতে পারবে? নাকি 4 বছর আগের ভুল বোঝাবুঝির পরেবার সত্যি আমার জীবন ধ্বংস হয়ে যাবে? ঘড়ির কাঁটা তখন সকাল 10টা ছুঁই ছুঁই, অথচ বাড়িটা যেন সময়ের হিসাবই বলে গেছে। তিথির কিছুক্ষণ আগের সে নাটকীয় চিৎকারে পুরো বাড়ির পরিবেশ গুমট হয়ে আছে। চারপাশে এমন নীরবতা, যেন কেউ কথা বললে সেই শব্দে ঘুমিয়ে থাকা কোনো ভয়ঙ্কর সত্য জেগে উঠবে। ড্রয়িং রুমের এক কোণে বসে আছে আমি, চোখের দৃষ্টি শূন্য, মুখটা বিবর্ণ। আমাকে দেখে মনে হবে আমি যেন বাইরে থেকে পাথর হয়ে আছি, অথচ ভেতরে ভেতরে প্রচণ্ড ঝড়ের সঙ্গে লড়াই করছি। আমি জানি না কি বলবো, কাকে বলবো। নিজের নির্দোষিতার কথা বলার মতো শক্তিটুকু যেন মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলেছি। হঠাৎই বাড়ির সামনে পুলিশের গাড়ির হর্ন বেজে উঠল। সঙ্গে সঙ্গে সবার বুক কেঁপে উঠল। কয়েক মুহূর্ত পর 3 জন পুলিশ কর্মকর্তা ঘরের ভিতর প্রবেশ করলেন। সামনে থাকা অফিসারটি চারপাশে একবার চোখ বুলিয়ে সরাসরি আমার দিকে তাকালেন। মিস্টার আকাশ? আমি ধীরে ধীরে মাথা তুললাম। জি। অফিসার গম্ভীর কণ্ঠে বললেন, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আপনার আত্মীয় তিথির পক্ষ থেকে আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। কথাটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের বাতাস যেন আবার ভারী হয়ে গেল। কারো মুখে কোনো শব্দ নেই। আমার মা বাবা আমার দিকে তাকিয়ে আছেন। তাদের চোখে স্পষ্ট সন্দেহ, মুখে চাপা ঘৃণা, যদিও কেউ তা প্রকাশ্যে বলতে পারছে না। আমি একবার বাবার দিকে তাকালাম, একবার মায়ের দিকে, তারপর ধীরে ধীরে নুসরাতের দিকে চোখ গেল।
নুসরাত মাথা নিচু করে বসে আছে, চোখের কোণ বেয়ে টুপটাপ করে অশ্রু ঝরছে। সে কোনো কথা বলছে না। সেই নীরবতাই যেন আমার বুকের ভিতর সবচেয়ে বড় আঘাত হয়ে এসে লাগলো। আমি বুঝতে পারলাম সবাই আমাকে ইতিমধ্যে অপরাধী ভেবে নিয়েছে। আমার বুকের ভেতর হঠাৎই বাঁধ ভাঙা কান্না উঠে এলো, কিন্তু এত মানুষের সামনে আমি কাঁদতে পারলাম না। শুধু অসহায় চোখে একবার সবার দিকে তাকিয়ে রইলাম। অন্যদিকে ঘরে এক কোণে দাঁড়িয়ে থাকা তিথির ঠোঁটের কোণে ফুটে উঠল ক্ষীণ শয়তানি হাসি। মনে মনে সে নিজেকে অভিনন্দন জানালো। বাহ, কাজটা তো দারুণ হয়েছে। আমার প্ল্যান একদম সফল। এবার নুসরাত আপুর সংসার ভেঙে গেলে আকাশকে বিয়ের গর্তে আমি জেল থেকে বের করে দেব। তখন আকাশ বাধ্য হবে আমার কাছে ফিরে আসতে। বাহ তিথি, বাহ, কি নিখুঁত অভিনয়টাই না করলি। নিজের পরিকল্পনার সাফল্যে তিথির বুক আনন্দে ফুলে উঠছিল, কিন্তু বাইরে তার মুখে তখনও অসহায় ভীত মেয়ের অভিনয়। পুলিশ অফিসার এবার পাশে থাকা কনস্টেবলকে নির্দেশ দিলেন, কনস্টেবল, ওনাকে হাত করা লাগান, দ্রুত গাড়িতে তুলুন। কনস্টেবল এগিয়ে এসে আমার হাতে হাত করা পরিয়ে দিল। ধাতব হাত করার ঠান্ডা স্পর্শে আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। আমি শেষবারের মতো নিজের মা বাবার দিকে তাকালাম। আমার চোখে যেন একটা উত্তরই খুঁজছিল, তোমরা কি অন্তত আমাকে একবার বিশ্বাস করবে? কিন্তু কোনো উত্তর এলো না। কনস্টেবল যখন আমাকে দরজার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই হঠাৎ নুসরাতের কণ্ঠে পুরো বাড়ি কেঁপে উঠল। অফিসার দাঁড়ান। সবাই থেমে গেল। নুসরাত উঠে দাঁড়িয়েছে, তার চোখে পানি, কিন্তু কণ্ঠে কোনো ভয় নেই। বরং সেই কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যে পুলিশ অফিসার পর্যন্ত থেমে পিছনে ফিরে তাকালো। নুসরাত এক ধাপ এগিয়ে এসে বলল, আর এক পাও যাবেন না, আমার স্বামী কোথাও যাবে না। কথাটা শুনেই আমি মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। আমার বুকের অন্ধকারে হঠাৎ এক টুকরো আশার আলো জ্বলে উঠল। আমার মা বাবা বিস্ময় চোখ বড় বড় করে নুসরাতের দিকে তাকিয়ে রইলেন। তিথির মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলে গেল। নুসরাত এবার পুলিশ অফিসারের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমার বিশ্বাস আমার স্বামী এমন কাজ করতে পারে না। আপনি যদি আইনের লোক হন তাহলে আগে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করুন। প্রমাণ যদি হয় আমার স্বামী দোষী, সে তিথিকে ধর্ষণ করেছে, তাহলে আমি নিজেই আমার স্বামীকে আপনাদের হাতে তুলে দেব। ঘরে যেন বজ্রপাত হলো। আমার মা বাবার চোখ বিস্ময়ে আরো বড় হয়ে গেল। আর আমার মনে হলো এতক্ষণ বুকের ওপর চাপা পড়ে থাকা 1000 কেজি ওজনের একটা পাথর যেন হঠাৎ ছড়ে গেছে। আমি অবিশ্বাসের চোখে নুসরাতের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে বললাম, এই মেয়েটা যে এতদিন আমাকে শাস্তি দিয়েছে, আমার প্রতি কঠিন আচরণ করেছে, সেই মেয়েটা সবার সামনে আমার নির্দোষিতার পক্ষে দাঁড়িয়েছে। পুলিশ অফিসার কিছুক্ষণ নুসরাতের দিকে তাকিয়ে থেকে বললেন, আপনি এতটা নিশ্চিত কিভাবে মিসেস নুসরাত? আপনার স্বামী রাতে আপনার চোখের আড়ালে গিয়ে এমন কাজ করতেই পারে, মিস তিথিকে ধর্ষণ করতে পারে। আপনি তো সব সময় তার সঙ্গে ছিলেন না, তাহলে কিভাবে এতটা নিশ্চিত হলেন যে তিনি তিথিকে ধর্ষণ করেননি? নুসরাত এবার আরও এক ধাপ এগিয়ে এলো। চোখে তখন টলমল করছে অশ্রু, কিন্তু কণ্ঠস্বর দৃঢ়। একটা পুরুষের চরিত্র সম্পর্কে তার স্ত্রী যতটা জানে, পৃথিবীর আর কেউ ততটা জানে না। আমি তার স্ত্রী, আপনি কি আমার চেয়ে তাকে বেশি চিনবেন? সে এক মুহূর্ত থামলো, তারপর শান্ত কণ্ঠে বলল, আমি তিথির চেয়ে অনেক বেশি সুন্দরী। প্রায় 1 বছর ধরে আমি আর আকাশ একই ছাদের নিচে আছি। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে। এমনকি একই বিছানায় থেকেও আমাদের মাঝে অনেকটা দূরত্ব ছিল। কিন্তু এত কিছুর পরেও আমার স্বামী কোনোদিন আমার ইচ্ছার বিরুদ্ধে আমার গায়ে হাত দেয়নি। আমার চোখের কোণে পানি জমে উঠল, গর্বে বুক ফুলে উঠল। নুসরাত বলেই চলল, সে আমাকে শুধু সম্মান করেছে, ভালোবাসা দিয়েছে, আমার ইচ্ছাকে সম্মান করেছে। যে পুরুষ নিজের স্ত্রীকে সম্মতি ছাড়া স্পর্শ করার কথা অধিকার থাকা সত্ত্বেও তাকে কখনো তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করে না, চিন্তাও করে না, সে কিভাবে অন্য একজন নারীকে জোর করতে পারে? শেষ কথাটা বলার পর নুসরাত চুপ করে গেল। পুরো ঘর নিস্তব্ধ। পুলিশ অফিসারের মুখেও এখন আর আগের কঠোরতা নেই। তার চোখে ফুটে উঠেছে অন্যরকম একটা অনুভূতি। অবিশ্বাস নয়, বরং নুসরাতের যুক্তির প্রতি এক ধরনের শ্রদ্ধা। আমার মা বাবা নির্বাক হয়ে তাকিয়ে আছেন। আমার বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। এই প্রথম আমার চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমি মাথা নিচু করে ফেললাম, যেন কেউ আমার চোখের জল দেখতে না পায়। অন্যদিকে তিথির বুকের ভেতর হঠাৎই ধুক করে উঠল। নুসরাতের প্রতিটি যুক্তি যেন তার সাজানো মিথ্যার চারপাশে একের পর এক ফাঁস শক্ত করে দিচ্ছে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। নুসরাত এতটা নিশ্চিত হলো কিভাবে? তিথির মাথার ভেতর প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। আমার মা নিজের অজান্তে মনে মনে বললেন, আমি নিজের ছেলেকে যতটুকু বিশ্বাস করতে পারিনি, নুসরাত তার চেয়েও বেশি বিশ্বাস করেছে। অথচ এই মেয়েরা তো এতদিন ওর সঙ্গে এত কঠিন আচরণ করেছে। পুলিশ অফিসার শেষ পর্যন্ত মাথা নেড়ে বললেন, কি আছে মিসেস নুসরাত?
আমরা ডিএনএ টেস্টের ব্যবস্থা করছি। আপাতত মিস্টার আকাশ বাড়িতে থাকতে পারবেন, তবে তদন্তের সাথে তার ওপর নজরদারি থাকবে। কনস্টেবল আমার হাতের হাত করা খুলে দিল। আমি ধীরে ধীরে হাতের দিকে তাকালাম, তারপর আবার নুসরাতের দিকে। কিছু বলতে সেও পারলাম না, শুধু চোখে চোখে যেন একটা প্রশ্ন রেখে দিলাম। তুমি আমাকে এতটা বিশ্বাস করলে কেন? পুলিশ চলে যাওয়ার পরও বাড়ির পরিবেশ স্বাভাবিক হলো না, বরং সবার মাথায় তখন একটাই প্রশ্ন, তিথি এমন করলো কেন? সবাই ধীরে ধীরে তিথির দিকে তাকাতে শুরু করলো, আর এতগুলো চোখে একসঙ্গে নিজের দিকে ফিরতেই তিথির বুক কেঁপে উঠল। সে ভয়ে থরথর করে কাঁপছিল, তবুও মুখে অসহায়ের ভাব ধরে রাখার চেষ্টা করছিল। এর মধ্যেই তিথির কর অভিযোগের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো দেশে। কয়েক ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়ে এলো, স্বনামধন্য ব্যবসায়ী আজাদ মাহমুদের ছেলে আকাশ মাহমুদের বিরুদ্ধে নিজের শালীকে ধর্ষণের অভিযোগ। একটা অভিযোগ যেন মুহূর্তের মধ্যেই বহু বছরের সম্মান, ব্যবসায়িক পরিচিতি আর পারিবারিক মর্যাদার উপর কালো ছায়া ফেলে দিল। টেলিভিশনের পর্দায় একের পর এক ব্রেকিং নিউজ ভেসে উঠতে লাগলো। একজন সাংবাদিক উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলেন, দেশের ন্যূনতম স্বনামধন্য ব্যবসায়ী আজাদ মোহাম্মদের ছেলে আকাশ মোহাম্মদের বিরুদ্ধে উঠেছে নিজের শালীকে ধর্ষণের মতো ভয়াবহ অভিযোগ। পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসেছিল, কিন্তু তার স্ত্রী নুসরাতের যুক্তি তর্কের সামনে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি নুসরাতের দৃঢ় অবস্থানের কারণে পুলিশ আকাশ মাহমুদকে গ্রেপ্তার করতে পারেনি, নাকি এর পেছনে রয়েছে দেশের ন্যূনতম ধনী ব্যবসায়ী আজাদ মোহাম্মদের অর্থ ও ক্ষমতার প্রভাব? সত্যি কি আইনের হাত সবার জন্য সমান? অন্য একটি চ্যানেলের সাংবাদিক তারেক আরও কঠোর সুরে বলল, বিজনেসম্যান আজাদ মাহমুদের ছেলে আকাশ মাহমুদের বিরুদ্ধে নিজের শালিকা তিথিকে ধর্ষণের অভিযোগকারী তিথির বিচার কি আইনের মাধ্যমে হবে, নাকি ধনকুবের আজাদ মাহমুদের ক্ষমতার সামনে সব কিছু নিস্তেজ হয়ে যাবে? সাধারণ মানুষের জন্য যে আইন, সেটাই কি প্রভাবশালীদের জন্য আলাদা হয়ে যাবে? একটি সংবাদ, তারপর আরেকটি সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল আমার ছবি, বাবার ছবি, তিথির অভিযোগের নানা অংশ। কেউ আমাকে অপরাধী বলতে শুরু করলো, কেউ নুসরাতের অবস্থান নিয়ে আলোচনা করলো, আবার কেউ সরাসরি প্রশ্ন তুলল, টাকার জোরে কি সত্যি একজন মানুষ আইনের হাত থেকে বেঁচে যাচ্ছে? কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে উঠল যে বাবার ফোন যেন থামতেই চাইছিল না। একের পর এক ফোন আসতে লাগলো দেশের বিভিন্ন প্রভাবশালী ব্যবসায়ী, এমপি, মন্ত্রী ও পরিচিত জনদের কাছ থেকে। আজাদ সাহেব, বিষয়টা খুব খারাপ দিকে যাচ্ছে। আপনার পরিবারের নাম সব জায়গায় জড়িয়ে পড়েছে। মিডিয়াকে সামলানো দরকার। ব্যাপারটা দ্রুত পরিষ্কার না হলে আপনার ব্যবসার ওপরও প্রভাব পড়তে পারে। প্রতিটি ফোন যেন বাবার বুকের উপর আরও একটি করে পাথর চাপিয়ে দিচ্ছিল। যে মানুষটির নাম শুনলেই একসময় ব্যবসায়িক মহলে সবাই সম্মানের সঙ্গে মাথা নত করত, সেই মানুষটির নাম এখন সংবাদ শিরোনামের অন্য এক অর্থে উচ্চারিত হচ্ছে। বাড়ির বাইরে সাংবাদিকদের ভিড়, গেটের সামনে ক্যামেরা, মাইক্রোফোন, মানুষের জটলা। কেউ আমার নাম ধরে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কেউ বাবার বক্তব্য জানতে চাইছে। আজাদ সাহেব, আপনার ছেলে কি সত্যি এই অপরাধ করেছে? আপনার পরিবার কি প্রভাব খাটিয়ে তাকে গ্রেপ্তার থেকে বাঁচাচ্ছে? আপনি কি মনে করেন আপনার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত হবে? প্রশ্নগুলো একটার পর একটা ছুটে আসছিল, কিন্তু বাবার মুখে কোনো উত্তর ছিল না। অবশেষে একসময় তিনি বাড়ির বাইরে বের হতে বাধ্য হলেন। গাড়ির দরজা খুলে যখন তিনি বাইরে পা রাখলেন, তখন চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষের চোখের দিকে তাকাতে বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই চোখে ছিল ঘৃণা, সন্দেহ, অবিশ্বাস। কেউ ফিসফিস করে বলছিল, এই সেই আজাদ মাহমুদ যার ছেলে এমন কাজ করেছে। আরেকজন বলল, টাকা পয়সা থাকলেই কি মানুষ আইনের ঊর্ধ্বে চলে যায়? কথাগুলো বাবার কানে স্পষ্টভাবে পৌঁছাচ্ছিল। তিনি মাথা নিচু করে ফেললেন। তার জীবনে অর্থের কোনো অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, মানুষের অভাব ছিল না। অথচ আজ নিজের শহরের মানুষের চোখে যেন তিনি একজন অপরাধীর বাবা হয়ে দাঁড়িয়ে আছেন। তার বুকের ভিতর অদ্ভুত এক শূন্যতা তৈরি হলো। মনে হলো এত বছরের অর্জন, এত সম্মান, এত পরিচিতি, সব কিছু যেন এক মুহূর্তে ধুলোর সঙ্গে মিশে গেছে। তিনি আমার কথা ভাবলেন, তারপর নিজের পরিবারের কথা, আর মনে মনে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খেতে লাগলো, আমার ছেলে কি সত্যি এমন কিছু করেছে, নাকি আমরা সবাই এমন এক ষড়যন্ত্রের মধ্যে আটকে গেছি যার গভীরতা এখনও কেউ বুঝতে পারেনি? বাবা আমার ওপর বিশ্বাস রাখতে চাইলেন, কিন্তু চারপাশের মানুষের হাজারো প্রশ্ন সেই বিশ্বাসকে মুহূর্তেই নাড়িয়ে দিচ্ছিল। আর সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন, অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই
সমাজের আদালতে একজন মানুষকে অপরাধী বানিয়ে দেওয়া কতটা সহজ, কিন্তু সত্য কোথায় সেটা তখন অন্ধকারের আড়ালে। সন্ধ্যা নামলো। বাড়ির সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত, তখন নুসরাত নিঃশব্দে তিথির ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা বন্ধ করে ভেতরে ঢুকলো সে। তিথি চমকে উঠল। নুসরাত ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে কোনো অশ্রু নেই, শুধু এক অদ্ভুত শান্ত দৃঢ়তা। সে নিচু কিন্তু ধারালো কণ্ঠে বলল, তোর খেলা শেষ হওয়ার সময় এসে গেছে তিথি। এবার সত্য বের হবে, আর আমি তোর মুখোশ সবার সামনে খুলে দেব। তিথির ঠোঁট কেঁপে উঠল। সে কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিন্তু তার ভেতরে তখনও ভয় আর জেদের লড়াই চলছে। মনে মনে সে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। না, এভাবে দুর্বল হলে চলবে না, আমাকে শক্ত থাকতে হবে। নুসরাতকে ভয় দেখালে হবে না। আমার প্ল্যান এখনও শেষ হয়নি। আমাকে যে কোনোভাবে নিজের পরিকল্পনাকে সফল করতে হবে। কিন্তু তিথি জানতো না, ডিএনএ পরীক্ষার রিপোর্ট শুধু একজন মানুষের নির্দোষিতা প্রমাণ করে না। সেই রিপোর্টের সঙ্গে সঙ্গে 4 বছর ধরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্যও ধীরে ধীরে কবর থেকে উঠে আসতে চলেছে। অন্যদিকে আমি একা নিজের রুমে বসে চুপচাপ, একটুও প্রতিরোধ করিনি, কারণ আমি জানি আমার স্ত্রী আমার জন্য কী যুদ্ধ করলো আজ রাতে। নুসরাত ধীরে ধীরে রুমে ঢোকে, আমার দিকে তাকায়, কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে আমার পাশে বসে। নুসরাতের চোখের জল চিকচিক করে আমার দিকে তাকিয়ে বলে, তুমি কিছু বলছো না কেন? তখন আমি বললাম, কি বলবো? তুমি আজ আমাকে যেভাবে বাঁচিয়েছো তার জন্য পৃথিবীর কোনো শব্দই যথেষ্ট নয়। নুসরাত আমার হাত ধরে বলল, তোমায় বিশ্বাস করি আমি। আজ বিশ্বাসটা জোরে বলতে পেরেছি, কারণ আমি জানি তোমার শরীরের ভাষা, তোমার চোখের ভাষা সব আমার চেনা। আমি হঠাৎ নুসরাতকে টেনে নিয়ে নিজের বুকে। দুজনেই নিঃশব্দে কাঁদি, কাঁদি ভালোবাসার ভারে, ভুল বোঝাবুঝির ব্যথায়, আর একে অপরকে ফিরে পাওয়ার আনন্দে। আমি অসহায় কণ্ঠে বললাম, নুসরাত, তুমি কি কখনো ভালোবাসো আমাকে? নুসরাত আমার বুকে মুখ লুকিয়ে বলল, ভালোবাসা তো শেষ হয় না আকাশ, শুধু রূপ বদলায়। তুমি আজ আবার আমার কাছে সেই মানুষ যার জন্য আমি ইথি হয়েছিলাম। এটা শুনে আমি সাথে সাথে নুসরাতের ঠোঁট নিজের ঠোঁট দিয়ে চেপে ধরলাম। একে অপরের ভালোবাসায় সে নীরব পরশের পর কিছুক্ষণ দুজনে নিশ্চুপ হয়ে রইলাম। আমার চোখে তখন অশ্রু, অথচ সেই অশ্রুর আড়ালে লুকিয়েছিল বহু বছরের অপেক্ষা আর না বলা ভালোবাসা। অবশেষে কাপা কণ্ঠে সে বলল, আমি তোমার ইতি আকাশ, সেই ইতি যে তোমাকে বারবার চিঠি লিখেছিল, যে তোমাকে দূর থেকে ভালোবেসেছিল, কিন্তু সেই সত্যটা তোমার কাছে কখনো পৌঁছাতে পারেনি। সেই সুযোগটাই নিয়েছিল তিথি। সে আমাদের মাঝখানে একের পর এক ভুল বোঝাবুঝির দেওয়াল তুলে দিয়েছিল। আমি স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। নুসরাত ধীরে ধীরে 4 বছর আগে সেই দিনের কথা বলতে শুরু করলো। এক চাচাতো বোনের বিয়েতে প্রথমবার আমাকে দেখার মুহূর্ত থেকে শুরু করে তার মনে জন্মানো অদ্ভুত ভালো লাগা, নিজের পরিচয় গোপন রেখে ইতি নামে প্রথম চিঠি লেখা, ছোট কাজিন তিথির হাতে সেই চিঠি তুলে দেওয়া, সব কিছু একে একে খুলে বলল। কিভাবে মাসের পর মাস চিঠির আদান প্রদানের মধ্য দিয়ে ভালোবাসা গভীর হয়েছিল, কিভাবে আমি অজান্তেই সে অদেখা চিঠির প্রেমে পড়ে গিয়েছিলাম। কিছুই বাদ দিল না নুসরাত। তারপর এলো সেই কালো দিনের কথা, যেদিন অসুস্থতার কারণে নুসরাত নিজে বিশ্ববিদ্যালয়ে আসতে পারেনি। তিথি রাতে শেষবারের মতো চিঠি দিয়ে পাঠিয়েছিল, আর বিকেলে তিথি ফিরে এসে কিভাবে মিথ্যা বলেছিল যে আমি তাকে পছন্দ করি না, বরং তিথিকে ভালোবাসি। সেই কথাও নুসরাত অশ্রু চোখে জানালো। কথাগুলো বলতে বলতে নুসরাতের গলা বারবার কেঁপে উঠছিল। আমি সেদিন বিশ্বাস করেছিলাম তিথিকে, ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসোনি, ভেবেছিলাম তোমার কাছে আমি কখনোই সেই মানুষটা ছিলাম না যাকে তুমি চিঠির প্রতিটা শব্দে ভালোবেসেছিলে। আর তুমি জানতেই পারোনি, তুমি যাকে ইতি ভেবেছিলে সে আসলে আমি। আমার চোখ ধীরে ধীরে বিস্ময়ে বড় হয়ে গেল। কি বলছো তুমি নুসরাত? এত বড় ধোঁকা দিয়েছে তিথি? এই মেয়েটা তো রীতিমতো আমার সঙ্গে প্রতারণার একটা জাল বুনে রেখেছিল। আমি যাকে এত বছর ভুল বুঝেছি, যাকে নিয়ে তোমার প্রতি ঘৃণা তৈরি করেছিলাম, সব কিছুর পিছনে ছিল তিথি। নুসরাত চুপ করে রইল। আমি এবার নিজের অতীতের প্রতিটি ঘটনা নুসরাতের সামনে খুলে বলতে শুরু করলাম। তিথির সঙ্গে আমার সম্পর্ক কিভাবে গড়ে উঠেছিল, কিভাবে ধীরে ধীরে তার আচরণের সন্দেহ তৈরি হয়েছিল, কিভাবে তিথিকে অন্য পুরুষের সঙ্গে হোটেলে হাতে নাতে দেখে আমি ভেঙে পড়েছিলাম। সব কিছু কীভাবে সেই বিশ্বাসঘাতকতার দৃশ্য নিজের চোখে দেখে তিথিকে থাপ্পড় মেরে সম্পর্ক ছিন্ন করেছিলাম। তারপর কিভাবে বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড়ে বন্ধুদের ডেকে নিজের ভুল স্বীকার করে তাদের কাছে ক্ষমা চেয়েছিলাম। প্রতিটি কথা শুনতে শুনতে নুসরাতের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। এতদিন যে মানুষটাকে সে অপরাধী ভেবেছিল, যার বিরুদ্ধে মনে মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখেছিল, আর সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়ে নিজের সমস্ত ক্ষত খুলে দেখাচ্ছে। শেষ পর্যন্ত আর কেউ কোনো কথা বলতে পারলাম না। নুসরাত ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। পর মুহূর্তে এই দুজনই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলাম।
এমন শক্ত করে যেন এই আলিঙ্গন একটু ঢিলে হলেই 4 বছরে হারিয়ে যাওয়া ভালোবাসা আবারও কোনো অন্ধকারে হারিয়ে যাবে। আমি চোখ বন্ধ করে নুসরাতকে বুকের সাথে চেপে ধরে বললাম, এত বছর তোমাকে না চিনে, তোমাকে ভুল বুঝে আমি কতটা কষ্ট দিয়েছি। নুসরাত আমার বুকের উপর মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, আর আমি প্রতিশোধের আগুনে তোমাকে কতটা কষ্ট দিয়েছি। দুজনেই ভুল করেছি, কিন্তু এইবার আর কোনো ভুল বোঝাবুঝি আমাদের আলাদা করতে পারবে না। আমি নুসরাতের কপালে দীর্ঘ একটা ভালোবাসার চুমুকে দিলাম। তারপর সেই রাতে নীরবতা ধীরে ধীরে বদলে গেল। 4 বছরের অপেক্ষা, অভিমান, ভুল বোঝাবুঝি আর জমে থাকা কান্না যেন একে অপরের সান্নিধ্যে ধুয়ে যেতে লাগলো। কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল না কোনো জোর, ছিল শুধু দুজন মানুষের দীর্ঘদিনের পবিত্র ভালোবাসাকে নতুন করে ফিরে পাওয়ার অনুভূতি। আমার হাতের কোমল স্পর্শে নুসরাত যেন 4 বছরের সব অভিমান ভুলে গেল। নুসরাতও মাথা রেখে দিল আমার বুকে। দুজনের চোখে চোখে কথা হলো, ঠোঁটের কোণে ফুটে উঠল লাজুক হাসি। কিছু অনুভূতির ভাষা হয় না, শুধু অনুভব করতে হয়। সেই রাত আমাদের কাছে একটা রাত ছিল না, ছিল 4 বছর ধরে হারিয়ে যাওয়া দুটি হৃদয়ের ফিরে পাওয়ার রাত। ভালোবাসার উষ্ণতায়, একে অপরের আলিঙ্গনে, অসংখ্য না বলা কথার মাঝে আমরা ডুবে গেলাম এক শান্ত নির্মল অনুভূতির সাগরে। রাত যত গভীর হলো, আমাদের মাঝে দূরত্ব ততই মুছে গেল। অবশেষে নুসরাত আমার বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো, আর আমি তাকে নিজের বাহুতে নিরাপদ আশ্রয়ে আগলে রাখলাম। সেই রাতে কোনো প্রতিশোধ ছিল না, কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু ভালোবাসা, এক স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার মিলন। সকাল হলো, পাখির কিচিমিচির আলো আর বাইরে মানুষের কোলাহলে নুসরাতের ঘুম প্রথম ভাঙল। চোখ মেলে সে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু এসে আমার কপালে ভালোবাসার একটা চুমু এঁকে ফিসফিস করে বলল, এই রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর শান্তির রাত। নিজেকে তোমার কাছে সঁপে দিয়ে নিজের মনটা হালকা করেছি। তোমার বুকে মাথা রেখে জীবনে প্রথমবার মনে হলো পৃথিবীর সব অশান্তি থেকে দূরে কোথাও আমি নিরাপদে আছি। এত শান্তির ঘুম আমি কখনো ঘুমাইনি। আমিও ধীরে চোখ খুললাম। নুসরাতের দিকে তাকিয়ে আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। আমি নুসরাতের কপালে আলতো করে চুমু দিয়ে বললাম, আমিও চাই প্রতিদিনের সব ক্লান্তি শেষে তোমাকে আমার বুকে নিয়ে একটু শান্তিতে ঘুমোতে। গত রাতের মতো শান্তি আমি জীবনে আর কোনোদিনও অনুভব করিনি। সত্যি বলতে এটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ঘুম। নুসরাত লজ্জায় মুখ লুকিয়ে ফেললো আমার বুকে। কিছুক্ষণ পর দুজনে উঠে পড়লাম। একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসতে হাসতে আমরা সাদা চাদর জড়িয়ে পাশাপাশি ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। সকালে সেই ছোট্ট মুহূর্তগুলো ছিল আমাদের নতুন করে পাওয়া সম্পর্কের সরল দুষ্টুমি, লজ্জার গভীর আপনত্ব। 4 বছরের ভুল বোঝাবুঝির পর অবশেষে আমি আর নুসরাত বুঝতে পারলাম আমাদের ভালোবাসা কখনো শেষ হয়নি, শুধু সত্যের দরজাটা খুলতে এত বছর সময় লেগে গেছে। সকালে ঘর থেকে বেরোয়ার সময় হঠাৎই নুসরাতের মুখোমুখি হলো তিথি। তিথির ঠোঁটের কোণে তখন সেই পরিচিত রহস্যময় শয়তানি হাসি। মনে হচ্ছিল আগের দিনের সব অপমান, সব ব্যর্থতা যেন তার ভেতরের বিষয়কে আরও ঘনীভূত করে দিয়েছে। তিথি নুসরাতের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, বাহ আপু, তোর বিশ্বাস তো সত্যিই ভয়ঙ্কর। তুই এভাবে তোর স্বামীকে বিশ্বাস করিস? এটা যদি কোনো টিভি চ্যানেলে প্রচার করা হয় তাহলে তো তুই রাতারাতি ফেমাস হয়ে যাবি। নুসরাত কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তিথির চোখের দিকে তাকিয়ে রইল। তার মুখে কোনো হাসি নেই, কিন্তু চোখের দৃষ্টিতে জমে উঠল তীব্র ঘৃণা। ধীরে ধীরে বলল, সত্যিই বুঝতে পারিনি এত বছর ধরে একটা কালসাপ আমার আশেপাশে ছিল, যাকে আপন ভেবে দুধকলা দিয়ে পুষেছি। সেই সাপটাই প্রতিদিন তার বিষাক্ত দাঁত দিয়ে আমাকে ছোবল মেরেছে। আর এখন তো বিয়ের পর নিজের হাতে খাল কেটে কুমিরও এনেছি। তিথি কয়েক মুহূর্ত নুসরাতের দিকে তাকিয়ে থেকে হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল। তুই যত কিছুই বলিস না কেন আপু, আমার কিন্তু মনে হয় না তুই শেষ পর্যন্ত আকাশকে বাঁচাতে পারবি। আর তোর রূপে গুণে তো কোনো কমতি নেই, তাহলে কেন এমন একজন পুরুষের জন্য নিজেকে শেষ করে দিচ্ছিস, যে নাকি তোর নিজের বোনের দিকেও বদনজর দিয়েছে? কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নুসরাতের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। মুহূর্তের মধ্যে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে একধাপ এগিয়ে গিয়ে গর্জে উঠল, তোকে প্রথম দিনই বলেছিলাম তিথি, আমার আকাশকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবি না, তবুও বারবার একই কাজ করছিস। মনে রাখিস, আমার ধৈর্যের পরীক্ষা নিতে থাকলে তোর জীবনে আমার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর কেউ হবে না। এখনো হয়নি। তিথি একটুও পিছিয়ে গেল না, বরং ঠোঁটের কোণার হাসিটা আরও প্রশস্ত হলো। তোর ওই চোখ লাল করা, গর্জন করা আর ভয়ঙ্কর কথাবার্তায় আমি ভয় পাই না। তুই তো জানিসই আমি কেমন মানুষ। নুসরাত এবার শান্ত হলো, কিন্তু সেই শান্তির ভেতরেই যেন ঝড় জমে উঠল। সে ধীরে ধীরে বলল, ঠিকই বলেছিল। তুই কেমন মানুষ সেটা আমি ছোটবেলা থেকেই জানি। তুই একটা প্লে গার্ল ছিলি। পোশাক পরিবর্তন করার চেয়েও দ্রুত পুরুষ পরিবর্তন করতে দেখেছি তোকে। তবুও জানিস আমি কিভাবে তোর কথায় বিশ্বাস করেছিলাম। নুসরাতের কণ্ঠ ভারী হয়ে এলো।
বিশ্ববিদ্যালয় জীবনে তোর বলা একটা মিথ্যা কারণে আমি আমার নিজের ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছিলাম। আমার আকাশকে আমি ভুল বুঝেছিলাম, আর সেই ভুলের জন্য কতটা কষ্ট পেয়েছি সেটা শুধু আমিই জানি। সে তিথির চোখের দিকে তাকিয়ে শেষ কথাগুলো উচ্চারণ করলো। কিন্তু এবার আর কোনো ভুল করব না। আমি আমার আকাশকে নির্দোষ প্রমাণ করবই। আর যেদিন তোর সব মুখোশ পুরোপুরি খুলে যাবে সেদিন তোর অস্তিত্বটাই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেব। মনে রাখিস, এবার আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। তিথির চোখে মুহূর্তের জন্য ভয় দেখা দিলেও সে দ্রুত সেটা লুকিয়ে ফেলল। ঠোঁটের কোণে আবার সেই বিষাক্ত হাসি ফুটে উঠল। আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ নুসরাত আপু। একবার যদি আমি আকাশ ভাইকে জেলে ঢুকাতে পারি তাহলে তোকে আমার করেই ছাড়বো। তার জন্য আমাকে যতটা নিচে নামতে হয় আমি ততটাই নামবো। যা করার দরকার হবে সব করব। কথাটা বলেই তিথি আর এক মুহূর্ত দাঁড়ালো না। মুখে সেই শয়তানি হাসি ধরে রেখে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। নুসরাত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তিথির চলে যাওয়ার দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা ভারী হয়ে উঠল। মনে মনে সে বলল, একজন মানুষ কতটা নিচে নামলে, কতটা নিষ্ঠুর হলে এত কিছুর পরেও তার মনে একটু অনুশোচনা থাকে না, বরং প্রতিবার পরাজিত হয়ে আরো ভয়ঙ্কর হয়ে ফিরে আসার স্বপ্ন দেখে। নুসরাত ধীরে ধীরে চোখ বন্ধ করলো। তারপর নিজেকেই নিজে প্রতিজ্ঞা করলো, তুই ফিরে আসতে চাস তিথি? আস, এবার আমি প্রস্তুত। এতদিন তোর মিথ্যার কারণে আমি আমার ভালোবাসাকে হারিয়েছিলাম, কিন্তু এইবার আমার আকাশকে ছিনিয়ে নেওয়ার আগে তোকে আমার বিশ্বাসের দেওয়াল পেরোতে হবে। আর সেই দেওয়াল ভাঙা তোর পক্ষে সহজ হবে না। তোমায় ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না। সকালের নরম রোদ যখন ধীরে ধীরে জানালার কাজ ছুঁয়ে ঘরের ভিতর ঢুকছে, রাতের সমস্ত অস্থিরতা যেন পেছনে ফেলে নতুন এক সকাল এসেছে। নুসরাত ঘুম থেকে উঠে সবার জন্য নিজ হাতে নাস্তা তৈরি করলো। রান্নাঘরে তার ব্যস্ত পায়ের শব্দ, চায়ের সুবাস আর খাবারের মিষ্টি গন্ধে পুরো বাড়িটাই যেন এক অন্যরকম শান্তিতে ভরে উঠল। কিছুক্ষণ পর আমার মা বাবা টেবিলে এসে বসলেন। আমি তাদের সঙ্গে নাস্তা করতে বসেছি। অথচ আজ আমার মনের ভেতর কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই, কারণ আজ আমার পাশে আছে এমন একজন মানুষ যার বিশ্বাস পৃথিবীর সমস্ত অপবাদ, সমস্ত অপশক্তি আর সমস্ত সন্দেহের ঊর্ধ্বে। নুসরাত। আমি একবার নুসরাতের দিকে তাকালাম। নুসরাতও মৃদু এসে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো অভিযোগ নেই, নেই কতদিনের কষ্টের ছায়া, আছে শুধু বিশ্বাস আর ভালোবাসা। নাস্তা শেষ করে ছাদে গিয়ে দাঁড়ালাম। সকালের বাতাসে চুল এলোমেলো করে দিচ্ছিল। আমি দূরের আকাশের দিকে তাকিয়ে গভীর একটা নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছিল জীবনের দীর্ঘ অন্ধকার পেরিয়ে অবশেষে একটু আলো দেখতে পেয়েছি। ঠিক তখনই আমার পেছন থেকে ভেসে এলো তিথির কণ্ঠ, আকাশ। আমি ধীরে ধীরে পিছন ফিরে তাকালাম। তিথির ঠোঁটের কোণে এক অদ্ভুত মুচকি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। সেই হাসির আড়ালে জমে আছে হিংসা, ক্ষোভ আর প্রতিশোধের আগুন। তিথি ধীরে ধীরে বলল, আমার ভালোবাসাকে টুকরো টুকরো করে পায়ের নিচে পিষে দিয়ে তুমি আমার বোনকে বিয়ে করেছো। ভেবেছো এত সহজে তোমাকে ছেড়ে দেব? ভুল ভেবেছো আকাশ। তোমাকে পাওয়ার জন্য আমি যা করার দরকার তাই করব। কথাগুলো শুনেই আমার চোখে মুখে মুহূর্তেই ঘৃণা ফুটে উঠল। কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে থাকার পর হাসালে তিথি, তুমি কখনোই আমার ভালোবাসার মানুষ ছিলে না। আমি যাকে ভালোবেসেছিলাম সে ছিল নুসরাত। অথচ তুমি কিভাবে পারলে নিজের বোনের ভালোবাসা কেড়ে নিতে? কিভাবে পারলে এতগুলো প্রতারণার জাল বুনতে? শুধু আমাকে পাওয়ার জন্য নিজের বোনের জীবনটাকে ধ্বংস করে দিতে চেয়েছিলে। আমার প্রতিটি কথা যেন তিথির বুকের ভিতর গিয়ে আঘাত করলো। তার চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। ভয়ের আতঙ্কে শরীর কেঁপে উঠল। সে নিজের দুর্বলতা প্রকাশ করলো না, বরং দাঁত চেপে বলল, হ্যাঁ, আমি ভালোবাসার কাঙ্গাল আকাশ। ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে। আমিও করেছি তোমাকে পাওয়ার জন্য। যদি আমাকে আরও নিচে নামতে হয় তাতেও আমি পিছুপা হব না। তিথির কথা শুনে আমি হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়লাম। সেই হাসির মধ্যে ছিল তাচ্ছিল্য, অবিশ্বাস আর তীব্র ঘৃণা। হাসতে হাসতেই বললাম, ভালোবাসা? ইউ আর ম্যাড তিথি। তুমি ভালোবাসার মানে বোঝো? যে মানুষ কাপড়ের চেয়ে পুরুষ বেশি পরিবর্তন করে, যে মানুষ এক সম্পর্কে সম্মান করতে পারে না, তার মুখে ভালোবাসার কথা মানায় না। ভালোবাসা মানে কাউকে পাওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করা নয়। ভালোবাসা মানে বিশ্বাস, সম্মান আর একজন মানুষের পাশে সারা জীবন দাঁড়িয়ে থাকা। তিথির চোখ আরও রক্তবর্ণ হয়ে উঠল। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে অট্টহাসিতে ফেটে পড়ল। সময় সব বলে দেবে আকাশ। আমাকে যতটা নিচে নামতে হয় আমি নামবো, কিন্তু তোমাকে আমার করেই ছাড়বো। তুমি যতই নুসরাতকে ভালোবাসো, আমি তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনবই। আমি এবার আর হাসলাম না। আমার চোখে দৃঢ়তা নেমে এলো। আমি এক পেগে গিয়ে বললাম, শোনো তিথি, আমি শুরু থেকে নুসরাতকে ভালোবেসেছি। হয়তো তখন সত্যিটা জানতাম না। হয়তো তোমার প্রতারণার কারণে আমার চোখে ভুল মানুষকে ভালোবাসা মনে হয়েছিল। কিন্তু আজ আমি সব জানি। নুসরাত শুধু আমার ভালোবাসা নয়, সে আমার স্ত্রী। মৃত্যুর আগ পর্যন্ত আমি তার হাত ছাড়ব না।
জীবনে যতই ঝড় আসুক, যত তুফান আসুক, যত মানুষ আমাদের আলাদা করার চেষ্টা করুক, আমি নুসরাতের পাশেই থাকব। কথাগুলো শুনে তিথি আর কোনো উত্তর দিল না। রাগে গজগজ করতে করতে সিঁড়ির দিকে এগিয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যে সে ছাদ থেকে নেমে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর নিজের মনে মনে ভাবলাম, একটা মানুষ কিভাবে এতটা নির্লজ্জ, বেহা আর নিষ্ঠুর হতে পারে। নিজের বোনের ভালোবাসা ধ্বংস করেও তার বিন্দুমাত্র অনুশোচনা নেই। কিছুক্ষণ পর আমি নিচে ফিরে এলাম। নুসরাত তখন বারান্দায় দাঁড়িয়েছিল। আমাকে দেখে তার চোখে মায়া ফুটে উঠল। পরদিন সকালে ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসবে। অথচ আমার মনে বিন্দুমাত্র ভয় নেই, কারণ আমি জানি আমি কোনো অপরাধ করিনি। তবুও গত কয়েকদিনের অপমান, সন্দেহ আর পরিবারের চোখে নিজেকে অপরাধী হিসেবে দেখার যন্ত্রণা আমার ভেতরে কোথাও একটা দাগ রেখে গেছে। নুসরাত ধীরে ধীরে পাশে এসে দাঁড়ালো। তারপর মাথাটা আমার বুকে রেখে শান্ত কণ্ঠে বলল, আগামীকাল সকালে তোমার জীবন থেকে সব কলঙ্ক মুছে যাবে আকাশ, আর একজন মুখোশধারীর মুখোশ সবার সামনে খুলে যাবে। আমি নিচের দিকে তাকিয়ে নুসরাতের মাথায় হাত রাখলাম। কিছুক্ষণ চুপ থেকে বললাম, নুসরাত, তুমি আমাকে এতটা বিশ্বাস কিভাবে করতে পারো? সত্যি বলছি, তোমাকে দেখে আমি অবাক হয়ে যাই। সবাই যখন আমাকে সন্দেহ করেছে, তখনও তুমি আমার পাশে দাঁড়িয়েছো। নুসরাত ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখে ছিল গভীর ভালোবাসা। কারণ আমি তোমাকে চিনি আকাশ। একজন স্ত্রী তার স্বামীকে যতটা কাছ থেকে দেখতে পারে, তার স্বভাব আর চরিত্র যতটা বুঝতে পারে, বাইরের মানুষ তা পারে না। যে স্বামীর পাশে এত সুন্দর একজন স্ত্রী থাকা সত্ত্বেও সে কখনো তার ইচ্ছের বিরুদ্ধে তাকে স্পর্শ করেনি, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য জোর করেনি, বরং স্ত্রীর ইচ্ছাকে সম্মান করেছে, সেই স্বামীকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। কথাগুলো শুনে আমি কিছুক্ষণ নির্বাক হয়ে রইলাম। আমার বুকের ভেতরটা অদ্ভুত এক অনুভূতিতে ভরে উঠল। এতদিন যে ভালোবাসাকে আমি শুধু কষ্ট, সন্দেহ আর প্রতারণার সঙ্গে মিলিয়ে দেখেছিলাম, আর সে ভালোবাসে অন্য এক রূপ আমার সামনে দাঁড়িয়ে আছে। বিশ্বাস। নুসরাতের বিশ্বাস যেন সমস্ত অপমানের উপর এক মুহূর্তে সাদা চাদর বিছিয়ে দিল। আমি ধীরে নুসরাতের হাতটা নিজের হাতে তুলে নিলাম। চোখে জমে থাকা আবেগ লুকিয়ে মৃদু হেসে বললাম, তোমার মতো একজন মানুষকে জীবনে পাওয়ার পর হয়তো সত্যি আমি ভাগ্যবান। নুসরাত মৃদু এসে আমার হাতটা শক্ত করে ধরে বলল, ভাগ্যবান দুজনেই আকাশ, কারণ তুমি আমাকে পেয়েছো আর আমি পেয়েছি এমন একজন মানুষকে যাকে পৃথিবী ভুল বুঝলেও আমি বিশ্বাস করতে পারি। দুজনেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলাম। দূরে সকালের আকাশে সূর্য আরও উজ্জ্বল হয়ে উঠছিল, কিন্তু আমাদের জীবনের সামনে যে আরেকটি বড় সত্য উন্মোচিত হতে যাচ্ছে, তার অপেক্ষা যেন সময় নিঃশব্দে থমকে দাঁড়িয়েছিল। সকালটা আজ যেন অন্যরকম। চারদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে, অথচ আমার বাড়ির ভেতরটা এখন অদৃশ্য এক উত্তেজনায় ভারী হয়ে আছে। সবার চোখে মুখে উৎকণ্ঠ, কারণ আজ আসবে সেই বহু প্রতীক্ষিত ডিএনএ রিপোর্ট, যে রিপোর্টের উপর নির্ভর করছে আমার জীবনের সবচেয়ে বড় অপবাদ থেকে মুক্তি। আমি নীরবে বসেছিলাম, পাশে নুসরাত। চোখে কোনো ভয় নেই, বরং অদ্ভুত এক দৃঢ়তা। সে জানে সত্য কখনো চিরদিন মিথ্যার আড়ালে চাপা পড়ে থাকে না। হঠাৎ বাইরে পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। নুসরাত সঙ্গে সঙ্গে বুঝে গেল পুলিশ এসেছে, রিপোর্টও এসে গেছে। আমার বুকের ভেতরটা মুহূর্তেই ধুক করে উঠল। হৃৎপিণ্ড এত দ্রুত হতে লাগলো যেন পাঁজরের হাড় ভেঙে এক্ষুনি বেরিয়ে আসবে। গলা শুকিয়ে গেল, নিঃশ্বাসও যেন ভারী হয়ে উঠল। অথচ আমার পাশে দাঁড়িয়ে থাকা নুসরাতের চোখে তখন অটুট বিশ্বাস। কিছুক্ষণের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা হাতে একটা খাম নিয়ে ঘরে প্রবেশ করলেন। তিনি সবার দিকে একবার তাকিয়ে সরাসরি নুসরাতের সামনে এসে দাঁড়ালেন। মিসেস নুসরাত, ডিএনএ রিপোর্ট। নুসরাত ধীরে ধীরে রিপোর্টটি হাতে নিল। ঘরে তখন পিনপত নীরবতা। আমি, মা, বাবা, তিথি সবাই নুসরাতের মুখের দিকে তাকিয়ে আছি। নুসরাত কাগজের দিকে চোখ রাখলো। কয়েক সেকেন্ড পর তার চোখের দৃষ্টি স্থির হয়ে গেল। রিপোর্টে স্পষ্ট লেখা, ডিএনএ মিসম্যাচ। মিস্টার আকাশ ইজ নট দ্য বায়োলজিক্যাল সোর্স। অর্থাৎ তিথির অভিযোগের সঙ্গে আমার কোনো জৈবিক প্রমাণের মিল পাওয়া যায়নি। আমি নির্দোষ। নুসরাত ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে তখন বিজয় ঝিলিক। সে সরাসরি পুলিশ কর্মকর্তার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, অফিসার, এখন তো দেখলেন ডিএনএ রিপোর্টই প্রমাণ করেছে আমার স্বামী নির্দোষ। মাই হাজব্যান্ড ইজ নট গিলটি। কথাটা শুনে আমি যেন দীর্ঘদিন পর বুক ভরে শ্বাস নিলাম। মনে হলো এতদিন ধরে বুকের উপর চাপা পড়ে থাকা বিশাল এক পাথর কেউ সরিয়ে দিয়েছে। পুলিশ কর্মকর্তা নুসরাতের দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, মিসেস নুসরাত, একজন স্ত্রীর এমন অটুট বিশ্বাস সত্যিই বিরল। যে পুরুষের পাশে তার স্ত্রী এভাবে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে, তাকে মিথ্যা অপবাদ দিয়ে এভাবে ভেঙে ফেলা সহজ নয়। সত্যিই বলা যায়, বিশ্বাসের শক্তির সামনে কোনো অপশক্তিই বেশিক্ষণ টিকে থাকতে পারে না। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা তিথি তখন থরথর করে কাঁপছিল। তার মুখের সমস্ত রং যেন উধাও হয়ে গেছে। এতদিন যে মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিল,
আর সেই মুখোশই সবার সামনে ছিন্নভিন্ন হয়ে গেছে। পুলিশ কর্মকর্তা এবার তিথির দিকে তাকালেন। মিস তিথি, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। তিথি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। পুলিশ কর্মকর্তা এবার কঠিন স্বরে বললেন, আপনাদের মতো কিছু মানুষের কারণে সত্যিকারের নির্যাতিত নারীদের ন্যায় বিচার পাওয়ার পথ কঠিন হয়ে যায়। নারী নির্যাতন থেকে নারীদের রক্ষা করার জন্য যে আইন তৈরি হয়েছে, সেটাকে মিথ্যা অভিযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা অত্যন্ত গুরুতর বিষয়। একটি মিথ্যা অভিযোগ শুধু একজন নির্দোষ মানুষের জীবন ধ্বংস করে না, বরং সত্যিকারের ভুক্তভোগীদের জন্যও সমাজের বিশ্বাস দুর্বল করে দেয়। তিথি কোনো উত্তর দিল না, মাথারও নিচু হয়ে গেল। নুসরাত তখন ধীরে ধীরে পুলিশ কর্মকর্তার দিকে এগিয়ে এসে বলল, অফিসার, তিথির আরও অনেক কুকীর্তি আছে। সব কিছু জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। আজ আর কোনো সত্য লুকিয়ে রাখার দরকার নেই। আপনারা তদন্ত করুন, সত্য নিজেই সব কিছু প্রমাণ করবে। পুলিশ কর্মকর্তা মাথা নেড়ে সম্মতি জানালেন। ঠিক তখনই তিথি হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। আমি একা ছিলাম না। ঘরের সবাই চমকে তার দিকে তাকালো। তিথি কাঁদতে কাঁদতে বলল, আমার মাই আমাকে এসব করতে বলেছিল। মা কখনো নুসরাত আপুকে সহ্য করতে পারতো না। ওর সৌন্দর্য, ওর ভালো থাকা, সব কিছুই মায়ের কাছে অসহ্য লাগতো। মা বলতো নুসরাতকে দেখলেই নাকি মনে হয় ও আমাদের অপমান করছে। নুসরাতের সৌন্দর্য নাকি আমার মাকে আঙুল দেখিয়ে অপমান করে। তাই তাই ওর সংসারটা ভেঙে দিতে বলেছিল। কথাগুলো শুনে নুসরাতের চোখ বড় হয়ে গেল। কয়েক মুহূর্ত সে যেন বিশ্বাসই করতে পারল না। তারপর কাপা কণ্ঠে বলল, কি বলছিস তুই? চাচিমা আমার জন্য এতটা হিংসা পুষে রেখেছিল? নিজের মেয়েকে দিয়ে একটা সংসার ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল? তার চোখে তখন কষ্ট, বিস্ময়, ঘৃণা সব কিছু একসঙ্গে জমাট বেঁধেছে। ছি, তোরা মা মেয়ে মিলে কিভাবে এতটা কালো মনের মানুষ হতে পারলি? আমার মা বাবা নির্বাক হয়ে দাঁড়িয়েছিলেন। তারা একে অপরের দিকে তাকালেন। এতদিন যাদের উপর বিশ্বাস ছিল, তাদের এমন ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা শুনে যেন কারো মুখের ভাষা নেই। পুলিশ তিথিকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার মাকেও জিজ্ঞাসাবাদে নিয়ে যাওয়া হয়। এরপর তদন্তের মাধ্যমে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে ষড়যন্ত্রে আরও নানা তথ্য। কিছুদিনের মধ্যে খবর ছড়িয়ে পড়ে চারদিকে। মিথ্যা অভিযোগ, হিরযত্ন ফাঁস, নির্দোষ প্রমাণিত আকাশ। যে মানুষটাকে একসময় সবাই সন্দেহের চোখে দেখেছিল, সে আমি আর সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আমার জীবনের ওপর থেকে অপবাদের কালো ছায়া সরে গেছে। আমি চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নিলাম। মনে হলো জীবনের সবচেয়ে কঠিন সময়টা অবশেষে পিছনে ফেলে এসেছি আমি। তারপর আমার মা ধীরে ধীরে নুসরাতের কাছে এসে দাঁড়ালেন। মায়ের চোখে তখন অপরাধবোধ আর ভালোবাসার অশ্রু। তিনি নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর মতো একটা স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমার ছেলে অনেক ভাগ্যবান যে তোর মতো একজন জীবন সঙ্গী পেয়েছে। আমরা নিজের ছেলেকে যখন সন্দেহ করেছি, তখন তুই এক মুহূর্তের জন্য ওর উপর থেকে বিশ্বাস সরাসনি। নুসরাত মৃদু এসে মাথা নিচু করলো। আমি তখন কিছুটা দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। আমার চোখে গর্ব, এমন গর্ব যা কোনো অর্থ সম্পদ দিয়ে কেনা যায় না। আমি ধীরে ধীরে নুসরাতের পাশে এসে দাঁড়ালাম। তারপর তার দিকে তাকিয়ে বললাম, মা, আমি সত্যিই গর্বিত। নুসরাতের মতো একজন স্ত্রী আমার জীবনে এসেছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কিছুক্ষণ থেমে আমি নুসরাতের হাতটা শক্ত করে চেপে ধরে বললাম, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে না, তার সবচেয়ে বড় ভিত্তি হলো বিশ্বাস। সেই বিশ্বাস যদি দুজনের মধ্যে সত্যিই থাকে, তাহলে পৃথিবীর কোনো অপশক্তি তাদের সম্পর্কে এক বিন্দু ক্ষতি করতে পারবে না। নুসরাত আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো। আমি তার হাতটারে শক্ত করে ধরলাম। যে সম্পর্ক একদিন ভুল বোঝাবুঝি, প্রতিশোধ আর অন্ধকারের মধ্যে শুরু হয়েছিল, আর সেই সম্পর্কে দাঁড়িয়ে আছে সত্য, বিশ্বাস আর ভালোবাসার সবচেয়ে শক্ত ভিত্তির ওপর। কারণ ভালোবাসা মানুষকে কাছে আনে, কিন্তু বিশ্বাস দুজন মানুষকে আজীবন একসঙ্গে বাঁচিয়ে রাখে। রাতের খাবার শেষে আমি আর নুসরাত নিজেদের রুমে চলে যাই। আমি নুসরাতকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, তুমি আমার বুকের নিঃশ্বাস নুসরাত। সে রাতে বাড়িতে ফিরে আমি চুপচাপ বসি। নুসরাত কাছে আসে, চুপচাপ আমার কাঁধে মাথা রাখে। তুমি না থাকলে আমি নিজেকে বিশ্বাস করতে পারতাম না। কেমন করে তুমি আমায় এতটা নিঃস্বার্থভাবে বিশ্বাস করলে? ভালোবাসা মানে বিশ্বাস আকাশ। তোমার চোখ, তোমার নিঃশ্বাস, তোমার নিঃশব্দতা আমি সব বুঝি। তুমি যে কি গভীর ভালোবাসা দাও, সেটা প্রতিদিন আমার রক্তে মিশে যায়। আমি ধীরে ধীরে তার মুখের দিকে তাকাই। দুজনের চোখে চোখ। একটা অদ্ভুত নীরবতা নামলো, যেন সময় থেমে গেছে। তুমি ছাড়া আমি বাঁচতে পারি না। তুমি পাশে না থাকলে নিঃশ্বাস নিতেও ভয় লাগে। তাহলে নিঃশ্বাস নিও আমার বুকের সাথে লাগিয়ে। হঠাৎ আমি নুসরাতকে জড়িয়ে ধরি, টেনে নিয়ে নিজের বুকে।
এমন করি যেন কোনোদিনও ছাড়বো না। তারপর ঠোঁট ছুঁয়ে যায় নুসরাতের কপালে, তারপর চোখে গালে। একসময় নীরবতায় ভরে যায় চারদিক। নুসরাত ফিসফিস করে বলে, তুমি যখন ছুঁয়ে থাকো তখন আমি নিজেকে নারী না দেবী মনে হয়। তুমি নারী নও, তুমি আমার আত্মা। আমি যদি জন্মান্তর বিশ্বাস করি তবে জানি প্রতিটি জন্মে তুমি আমারই হবে। সেই রাতে ভালোবাসা কেবল শরীর ছুঁয়ে থাকেনি, আত্মা ছুঁয়েছে। দুজন মানুষ যারা কষ্ট পেরিয়ে ভুল বোঝাবুঝি, অপমান, লাঞ্ছনা সব পেরিয়ে আবার এক হয়েছে। ভোরের আলো চোখে পড়তেই নুসরাতের ঘুম ভেঙে যায়। নুসরাত তার মাথা আমার বুকে রেখে বলে, তুমি যদি আরেকবার হারিয়ে যাও আমি তোমাকে খুঁজতে চাঁদের পেছনেও যাব। তুমি আমার দুনিয়া আকাশ, আমার একমাত্র ঠিকানা। আমি নুসরাতের কপালে চুমু এঁকে দিয়ে বললাম, তুমি থাকলে যুদ্ধ ও ভালোবাসা হয়ে যায়। পরদিন সকালতেই পুরো দেশের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল আমার আর নুসরাতের ভালোবাসা, বিশ্বাস আর লড়াইয়ের গল্প। টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল এই দম্পতি। একজন নির্দোষ মানুষের বিরুদ্ধে ওঠা ভয়াবহ অভিযোগ, আর সেই অভিযোগের সামনে স্ত্রীর অটুট বিশ্বাস যেন মুহূর্তে একটা রূপকথার গল্পে পরিণত হয়েছে। একটা নিউজ চ্যানেলের প্রতিবেদনে সাংবাদিক বলল, স্ত্রী বিশ্বাসের সামনে ভেঙে গেল এক অপরক শক্তি। এমন একজন স্ত্রী নিয়ে আজ সত্যি রূপকথায় লেখা যায়। মিস্টার আকাশ মাহমুদ একজন সফল ব্যবসায়ী, যার বিরুদ্ধে উঠেছিল ধর্ষণের মতো ভয়াবহ অভিযোগ। কিন্তু সেই অভিযোগ যতটা শক্তিশালী মনে হোক না কেন, তার স্ত্রী বিশ্বাসের পাহাড়ের সামনে শেষ পর্যন্ত তা তুচ্ছ হয়ে গেল। অন্য এক সাংবাদিক বলতে শুরু করলো, একটি সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি কি? ভালোবাসা নাকি অর্থ, নাকি সামাজিক মর্যাদা, না সব কিছুর ঊর্ধ্বে রয়েছে বিশ্বাস? দুজন মানুষের মধ্যে যদি সত্যিকারের বিশ্বাস থাকে তাহলে বাইরের কোনো অপরশক্তির পক্ষে সেই সম্পর্কের ভিত নড়ানো প্রায় অসম্ভব। আর সেটাই যেন প্রমাণ করে দিলেন আকাশ ও নুসরাত। খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল দেশের বিভিন্ন গণমাধ্যমে, পত্রিকার পাতায়, অনলাইন প্রতিবেদনে, টেলিভিশনের পর্দায়। সবখানেই উঠে এলো নুসরাতের দৃঢ়তা, আমার প্রতি তার বিশ্বাস এবং আমাদের সম্পর্কের গল্প। এরই মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক আমারও নুসরাতের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাদের বাড়িতে উপস্থিত হলো। ক্যামেরা আলো জ্বলে উঠল, সামনে বসলাম আমিও নুসরাত। একজন সাংবাদিক নুসরাতের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, মিসেস নুসরাত, আপনার স্বামী একজন পুরুষ, অথচ আপনি একজন নারী হয়ে কিভাবে এতটা দৃঢ়ভাবে একজন পুরুষকে বিশ্বাস করতে পারলেন, বিশেষ করে যখন তার বিরুদ্ধে এত ভয়াবহ অভিযোগ উঠেছিল? নুসরাত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত স্বরে বলল, বিশ্বাস তো নারী পুরুষ সবার মধ্যেই থাকে। সমস্যাটা আসলে অন্য জায়গায়। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একই ছাদের নিচে বসবাস করার সম্পর্ক নয়। এটা এমন একটা সম্পর্ক যেখানে দুজন মানুষ একে অপরকে ভালোবাসবে, বিশ্বাস করবে, নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেবে, একে অপরের বন্ধু হবে। সেখানে যদি বিশ্বাসটাই না থাকে তাহলে সেই সম্পর্কের অর্থই বা কী? আরেকজন সাংবাদিক সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, কিন্তু দিন শেষে তো স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া হয়, মতের অমিল হয়, ভুল বোঝাবুঝি হয়। আর কোনো নারী যখন একজন পুরুষের বিরুদ্ধে অভিযোগ তোলে তখন অনেক সময় পুরো সমাজ কোনো কিছুই যাচাই না করে সেই পুরুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এত সব কিছুর পরও আপনি কিভাবে এতটা দৃঢ় বিশ্বাস ধরে রাখলেন? নুসরাত ধীরে একটা দীর্ঘ শ্বাস ফেলল, তারপর আমার দিকে একবার তাকিয়ে আবারও সাংবাদিকের দিকে ফিরিয়ে বলল, দেখুন, যে স্বামী আমার ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন আমাকে স্পর্শ করেনি, আমার সঙ্গে কোনোদিন জোর জবরদস্তি করেনি, সেখানে আমার প্রতি তার সম্পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও সে আমার ইচ্ছাকে সম্মান করেছে, এমন একজন মানুষকে আমি কিভাবে অবিশ্বাস করি? কথাগুলো বলতে বলতেই নুসরাতের কণ্ঠ আরও দৃঢ় হয়ে উঠল। তবে জানেন আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? সমস্যা শুধু স্বামী স্ত্রীর মধ্যে নয়, সমস্যা আমাদের আশেপাশের মানুষদের চিন্তা ভাবনায়। আমরা স্বামী স্ত্রীকে একে অপরের বন্ধু বানানোর পরিবর্তে অনেক সময় একে অপরের প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলি। কে বেশি ক্ষমতাবান, কে কাকে নিয়ন্ত্রণ করবে, কে কার উপর জিতবে, এইসব নিয়ে প্রতিযোগিতা তৈরি করি। আর যখন স্বামী স্ত্রী একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে তখন ধীরে ধীরে সেই সম্পর্ক থেকে বিশ্বাস, ভালোবাসার সম্মান সব কিছুই হারিয়ে যায়। নুসরাতের কথা শেষ হতে কয়েক সেকেন্ডের জন্য পুরো জায়গাটা নীরব হয়ে গেল। সাংবাদিকদের অনেকের চোখে বিস্ময়, তারা যেন এমন একটা উত্তর আশা করেনি। একজন সাংবাদিক অবশেষে বলে উঠল, মিসেস নুসরাত, আপনি তো রীতিমতো স্বামী স্ত্রীর সম্পর্কের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যাটার দিকে
আঙ্গুল তুলে দিলেন। স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাওয়া সত্যি হয়তো একটি সংসারের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয়গুলোর একটি, কারণ যেখানে প্রতিযোগিতা শুরু হয় সেখানে ভালোবাসা আর বন্ধুত্ব ধীরে ধীরে হারিয়ে যায়। এরপর আরেকজন সাংবাদিক আমার দিকে ফিরে প্রশ্ন করলো, মিস্টার আকাশ, আপনারা কি প্রেম করে বিয়ে করেছিলেন নাকি পারিবারিকভাবে বিয়ে হয়েছিল? আর এমন একজন স্ত্রী জীবন সঙ্গী হিসাবে পেয়ে আপনার অনুভূতিটা কেমন? আমি মৃদু এসে নুসরাতের দিকে তাকালাম। আমার চোখে তখন এক ধরনের গর্ব, ভালোবাসা আর গভীর কৃতজ্ঞতা। অনুভূতিটা কেমন সেটা হয়তো ক্যামেরার সামনে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। কিছু কিছু অনুভূতি মুখে বলা যায় না, আত্মা দিয়ে অনুভব করতে হয়, হৃদয় দিয়ে বুঝে নিতে হয়। নুসরাতের মতো একজন স্ত্রীকে পাশে পেয়ে সত্যিই নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ বলে মনে হয়। আর আমাদের সম্পর্কটা পারিবারিকভাবে শুরু হলেও সত্যিটা হলো আমরা একে অপরকে ভালোবেসেই এই সম্পর্কটা বেছে নিয়েছি। আজ আমি শুধু এতটুকু বলতে চাই, জীবন অনেক সম্পদ অর্জন করা যায়, কিন্তু এমন একজন মানুষ পাওয়া যায় না যে ঝড়ের সময় আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে। আমি সেই মানুষটাকে পেয়েছি। কথাটা শুনে নুসরাতের চোখে মুহূর্তে মায়া জমে উঠল। সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো। সেই হাসিতে ছিল ভালোবাসা, গর্ব আর এক অদৃশ্য নিশ্চয়তা। আমি আছি আর থাকবো। ক্যামেরার সামনে বসে থাকা দুজন মানুষ তখন শুধু স্বামী স্ত্রী ছিল না, তারা হয়ে উঠেছিল একটি বার্তা। একটা সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন সেখানে ভালোবাসার পাশাপাশি থাকে বিশ্বাস, সম্মান, বন্ধুত্ব এবং একে অপরের প্রতি অটুট আস্থা। সেদিন রাতারাতি আমার আর নুসরাতের গল্প শুধু একটি দম্পতির ব্যক্তিগত গল্প হয়ে রইল না। আমাদের সম্পর্ক সমাজের সামনে নতুন করে একটা প্রশ্ন তুলে দিল, স্বামী স্ত্রী কি সত্যি একে অপরের প্রতিদ্বন্দ্বী, নাকি তারা একে অপরের সবচেয়ে কাছের বন্ধু, সুখ দুঃখের সঙ্গী এবং জীবনের শেষ পর্যন্ত একে অপরের পাশে দাঁড়িয়ে থাকা দুজন মানুষ? আমার আর নুসরাতের গল্প যেন তার উত্তরটাই দিয়ে দিল। সংসারের স্বামী স্ত্রীর মধ্যে জয় পরাজয়ের লড়াই নয়, প্রয়োজন বিশ্বাসের। কারণ ভালোবাসা যখন বিশ্বাসের হাত ধরে হাঁটে তখন পৃথিবীর কোনো অপশক্তি সেই সম্পর্কের ভিত নাড়াতে পারে না। সময় কখনো থেমে থাকে না। কিছু ঘটনা মানুষের জীবনকে ক্ষতবিক্ষত করে দিয়ে চলে যায়, আবার কিছু সম্পর্ক সেই ক্ষতকে ভালোবাসার মলম দিয়ে ধীরে ধীরে সারিয়ে তোলে। আমার আর নুসরাতের জীবনে ঠিক তেমনটাই হয়েছিল। তিথি, ষড়যন্ত্র, মিথ্যা অভিযোগ আর ভয়ঙ্কর অপমানের সেই অধ্যায় পেরিয়ে যাওয়ার পর আমি আর নুসরাত যেন নতুন করে একে অপরকে আবিষ্কার করেছিলাম। যে সম্পর্কে একসময় ভুল বোঝাবুঝি আর অভিমানের দেয়ালে আটকে ছিল, সেই সম্পর্কই ধীরে ধীরে পরিণত হলো গভীর বিশ্বাস আর ভালোবাসার এক বন্ধনে। আমি যখনই নুসরাতের দিকে তাকাতাম আমার মনে হতো এই মেয়েটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর নুসরাতও বুঝেছিল কখনো কখনো সত্যিকারে ভালোবাসাকে চিনতে সময় লাগে, কিন্তু একবার চিনে ফেললে তাকে আঁকড়ে ধরে রাখতে হয় সারা জীবন। ধীরে ধীরে আমরা স্বাভাবিক জীবনে ফিরে এলাম। আগে বাইরে বের হলে যেখানে আমার দিকে মানুষ কৌতূহল চোখে তাকাতো, এখন সেখানে মানুষ আমাকে সম্মানের চোখে দেখে। কেউ দূর থেকে চিনতে পারলে এগিয়ে এসে সালাম দেয়, কেউ নুসরাতকে দেখে হাসি মুখে বলতো, আপনাদের মতো দম্পতি এখন সত্যি খুব কম দেখা যায়। কেউ আর নিজেদের সংসারের সমস্যার কথা বলতে গিয়ে আমার আর নুসরাতের উদাহরণ টেনে বলতো, দেখেছেন আকাশ ভাই আর নুসরাত আপুকে, এতবার একটা ঝড়ের মধ্যেও এরা একে অপরকে হাত ছাড়েনি। সংসারে বিশ্বাস থাকলে অনেক সমস্যার সমাধান করা যায়। এসব কথা শুনলে নুসরাত মৃদু হেসে আমার দিকে তাকায়, আর আমিও তার হাতটা একটু শক্ত করে ধরে বলি, সব কৃতিত্ব তোমার। নুসরাত সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে, না, আমাদের। এই ছোট্ট একটা শব্দে যেন আমাদের সম্পর্কে সবচেয়ে বড় সত্য হয়ে উঠেছিল। একজনের জয় নয়, একজনের পরাজয় নয়, আমাদের কাছে সংসার মানে ছিল দুজনের পথ চলা। এভাবে দেখতে দেখতে কেটে গেল 5টি বছর। এই 5 বছর আমাদের জীবন যেন আরও পূর্ণ হয়ে উঠেছিল। ভালোবাসার সংসারে এবার আরও যোগ হলো 2টি ছোট্ট প্রাণ। প্রথমে আমাদের ঘর আলো করে জন্ম নিল একটি পুত্র সন্তান। আমি ছেলের নাম রাখলাম আদর। প্রথমবার ছেলেকে কোলে নিয়ে আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকিয়ে নুসরাতকে বললাম, আমার জীবনে এতদিন যা কিছু পেয়েছি সব কিছুর মধ্যে আজকের এই মুহূর্তটা সবচেয়ে সুন্দর। নুসরাত মুচকি এসে বলেছিল, এখানে কিন্তু একজন আসা বাকি। আমি অবাক হয়ে তাকিয়ে বলেছিলাম, আরও? নুসরাত শুধু হেসেছিল। কয়েক বছর পর সত্যি আমাদের সংসারে এলো আরেকটি ফুটফুটে কন্যা শিশু। মেয়েটির নাম রাখা হলো ইসরাত। আদর আর ইসরাতকে ঘিরে তখন আমাদের বাড়িতে যেন সারাক্ষণ উৎসব লেগেই থাকতো। একজন বাবার বুকের ধন, আরেকজন মায়ের চোখের মণি। দুজনকে নিয়ে আমার আর নুসরাতের দিন কাটতো হাসি, দুষ্টমি আর ভালোবাসায়। সন্ধ্যায় অফিস থেকে ফিরে বাসায় এসে দরজা খুলতেই আদর দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরতো। বাবা। আর একটু দূর থেকে ইসরাতও ছোট্ট পায়ে ছুটে এসে বলতো, আমাকেও কোলে নাও। আমি এক হাতে আদর আর ইসরাতকে কোলে তুলে নিতাম। নুসরাত দরজার পাশে দাঁড়িয়ে
সেই দৃশ্য দেখতো আর মুগ্ধ হয়ে আসতো। একদিন আমি মজা করে বললাম, আমার 2 সন্তানই আমাকে ভাগ করে ফেলেছে, একজন এক হাত নিয়েছে, আরেকজন আরেক হাত। নুসরাত এসে উত্তর দিল, এখনো কিন্তু একজন আসা বাকি। তোমার 2 হাত ওরা নিয়েছে, আর তোমার পুরো হৃদয়টা তো অনেক আগেই আমি নিয়ে নিয়েছি। ওটা ফেরত দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এইভাবে 5 বছর কেটে যায়, কিন্তু পৃথিবীর প্রতিটি গল্পের মতো এই গল্পের একটা অন্য প্রান্ত ছিল। সেই প্রান্তে ছিল তিথি। সে একসময় ভেবেছিল আমাকে নিজের করে নেবে। যে নিজের বোনের ভালোবাসা কেড়ে নিতে গিয়ে একের পর এক মিথ্যার আশ্রয় নিয়েছিল, যে শেষ পর্যন্ত নিজের ষড়যন্ত্রের জালে নিজে আটকে গিয়েছিল। তিথির বিরুদ্ধে ওঠা অভিযোগ, তার মিথ্যা নাটক, আমাকে ফাঁসানোর চেষ্টা, সব কিছু যখন প্রকাশ্যে চলে এলো, তখন তার জীবনের চেহারা বদলে গেল। যে মেয়েটি একসময় নিজের সৌন্দর্য আর সম্পর্ক নিয়ে অহংকার করত, সেই মেয়েটি এখন সমাজের চোখে একা। তার বিরুদ্ধে কোনো পরিবার আর সহজে মেয়েকে তার সঙ্গে সম্পর্ক রাখতে চাইতো না। কেউ তার কথা বিশ্বাস করতো না, কেউ তাকে নিজের ঘরের বউ করার কথাও ভাবতো না। একসময় তিথির বিয়ের জন্য কয়েকটি পরিবার থেকে কথা এসেছিল, কিন্তু ছেলের পরিবার তার অতীত সম্পর্কে খোঁজ নেওয়ার পরই সম্পর্ক ভেঙে দিত। কেউ সরাসরি বলতো, আমরা এই সম্পর্ক আর এগিয়ে নিতে পারছি না। কেউ আবার কোনো কারণ না দেখিয়ে চলে যেত। তিথির মা প্রতিবারই মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। চিন্তা করিস না মা, একটা না একটা ছেলে তোকে বিয়ে করবে। কিন্তু সময় যত গড়াতে লাগলো, ততই সেই আশাটা স্নান হয়ে গেল। তিথির জীবনও যেসব পুরুষ একসময় তার চারপাশে ঘুরত, যারা তার একটি ফোনের অপেক্ষায় থাকতো, তারা এখন একে একে তাকে ছেড়ে চলে গেল। কারোর সঙ্গে সম্পর্ক টিকলো না। কেউ তার অতীত জেনে দূরে সরে গেল, কেউ আবার তার নামের সঙ্গে জড়িয়ে থাকা বদনাম এড়িয়ে চলল। তিথি একসময় বুঝতে পারল যে মানুষগুলোকে সে নিজের শক্তি ভাবত, তারা আসলে কেউই তার ছিলই না। রাতের পর রাত সে একা ঘরে বসে থাকতো, ফোনটা হাতে নিয়ে পুরনো নম্বরগুলো খুঁজত। একসময় যাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, তাদের কাউকে আর পাওয়া যেত না। কারো নম্বর বন্ধ, কেউ তাকে ব্লক করে দিয়েছে, কেউ আবার পরিষ্কার বলে দিয়েছে, তিথি, আমাদের সম্পর্ক এখানেই শেষ। তোমার জীবনের ঝামেলায় আমি আর জড়াতে চাই না। প্রতিবার এমন কথা শুনে তিথির বুকের ভেতরটা ফাঁকা হয়ে যেত। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে তিথি দীর্ঘক্ষণ চুপ করে রইল। তারপর নিজের প্রতিচ্ছবিকে প্রশ্ন করল, আমি কি সত্যিই সব হারিয়ে ফেলেছি? আয়না কোনো উত্তর দিল না, শুধু তার নিজের মুখটাই তাকে ফিরিয়ে দিল, একটা ক্লান্ত পরাজিত মুখ। এদিকে তিথির মাও ভালো ছিলেন না। মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে তার মুখের হাসি হারিয়ে গিয়েছিল। যে মা একসময় মেয়েকে উৎসাহ দিয়েছিল নুসরাতের বিরুদ্ধে দাঁড়াতে, সেই মাই এখন নিজের সিদ্ধান্তের ফল ভোগ করছিল। এক রাতে তিথি মায়ের পাশে বসে বলল, মা, আমরা কি খুব বড় ভুল করেছিলাম? তার মা দীর্ঘক্ষণ চুপ করে থেকে নিচু স্বরে বলল, হ্যাঁ। একটা মাত্র শব্দ, কিন্তু সেই শব্দের মধ্যে ছিল 5 বছরের অনুশোচনা। তিথি মায়ের দিকে তাকিয়ে রইল। মা আবার বলল, অন্য সুখ নষ্ট করতে গিয়ে আমরা নিজেদের জীবনটাই নষ্ট করেছি। নুসরাতের প্রতি যে হিংসা আমি মনে পুষে রেখেছিলাম, সেটা যদি না রাখতাম, আজ হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো। তিথি চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল, কিন্তু অনুশোচনা এলেও হারানো সময় আর ফিরে এলো না। অন্যদিকে আমাদের বাড়িতে তখন ভিন্ন দৃশ্য। ছোট্ট আদর আমার কাঁধে চড়ে বসেছে, ইসরাত মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে। নুসরাত রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, আদর, বাবাকে আর বিরক্ত করো না, বাবাকে অফিসে যেতে হবে। আদর সঙ্গে সঙ্গে আমাকে আর শক্ত করে জড়িয়ে ধরে বলল, না বাবা, আজ অফিসে যাবে না? আমি হেসে ছেলেকে কোলে তুলে বললাম, ঠিক আছে, আজ বাবার অফিস বন্ধ। নুসরাত বুড়ো কুঁচকে বলল, আপনার অফিস বন্ধ করার ক্ষমতা আপনাকে কে দিল? আমার ছেলে। ইসরাত তখন আমার হাত ধরেই বলল। আর আমি মেয়েকে কোলে তুলে নিয়ে বললাম, তুমি তো বাবার রাজকন্যা। নুসরাত দূর থেকে তাকিয়ে রইল, তার চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি। 5 বছর আগে যে মেয়েটি নিজের ভালোবাসাকে হারিয়ে ভেবেছিল তার পৃথিবী শেষ, আর সেই মেয়েটি 2 সন্তানকে ঘিরে পুরো একটি সংসারের মালকিন। আর যে মানুষটি একসময় বিশ্বাস হারিয়ে বলেছিল সে কোনোদিন আর ভালোবাসায় জড়াবে না, সে আমি আজ নিজের স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে আছি জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের সামনে। আমি নুসরাতের কাছে গিয়ে তাকে আস্তে করে বললাম, জানো, 5 বছর আগে আমি ভাবতাম বিশ্বাস বলে পৃথিবীতে কিছুই নেই। নুসরাত মুচকি এসে বলল, আর এখন? আমি তার হাতটা নিজের হাতে নিয়ে বললাম, এখন জানি বিশ্বাস ভুল মানুষের উপর রাখলে মানুষ ভেঙে যায়, কিন্তু সঠিক মানুষের উপর বিশ্বাস রাখলে সেই বিশ্বাসী মানুষকে আবার নতুন করে বাঁচতে শেখায়। নুসরাত কিছু বলল না, শুধু মাথাটা আমার কাঁধে রেখে দিল। দূরে আদর আর ইসরাত হাসতে হাসতে খেলছিল। আমি তাদের দিকে তাকিয়ে নুসরাতকে বললাম, আমাদের সবচেয়ে সুন্দর গল্পটা তো ওরাই। নুসরাত মৃদু হেসে বলল,
না আকাশ, আমাদের গল্পের সবচেয়ে সুন্দর অংশ হলো আমরা একে অপরকে হারিয়েও আবার খুঁজে পেয়েছি। সেদিন বিকেলে আকাশে সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। একদিকে ছিল ভালোবাসাপূর্ণ একটি পরিবার, আমি, নুসরাত, আদর আর ইসরাত। অন্যদিকে ছিল তিতির নিঃসঙ্গ জীবন, যেখানে একসময় অহংকার ছিল, আজ সেখানে কেবল অনুশোচনা। জীবন যেন খুব নীরবে একটি হিসাব মিলিয়ে দিয়েছিল। অন্যের বিশ্বাস ভাঙতে গিয়ে যে মানুষ নিজের হাতে প্রতারণার দেয়াল তোলে, একদিন সেই দেয়ালের ভেতরেই তাকে একা হয়ে যেতে হয়। আর যে সম্পর্ক সত্যিকারের বিশ্বাস, সম্মান আর ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে, ঝড় যত বড়ই হোক, একদিন না একদিন সেই সম্পর্ক মাথা উঁচু করে দাঁড়ায়। আমার আর নুসরাতের গল্প তাই শুধু একটি স্বামী স্ত্রীর গল্প হয়ে থাকলো না, এটি হয়ে রইল একটি বিশ্বাসের গল্প, যেখানে ভালোবাসাকে হারানোর পরও বিশ্বাস তাকে ফিরে এনেছিল। আমি নুসরাতের কাঁধে মাথা রেখে বলি, আচ্ছা নুসরাত, আমরা যদি আরেকটা সন্তান নিই কেমন হবে বলো তো? আমার খুব ইচ্ছে করছে। নুসরাত মুচকে এসে বলে ওঠে, তোমার সব ইচ্ছা পূরণ করতে আমি কখনো বাধা দিব না। তুমি তো আমার সব কিছু আর আমি তোমার সব কিছু। শেষ শব্দ। ভালোবাসা যদি সত্যি হয় তবে সে ফিরে আসে, আর যদি বিশ্বাস থাকে তবে সে চিরকাল বেঁচে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে কী শিক্ষা নিলেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সারা জীবনে কথাগুলো মনে রাখবেন। আপনাদের জীবন সুন্দর হোক, শান্তিময় হোক। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।